এই প্রোগ্রামটা শুধুমাত্র তাদের জন্য যারা তাদের নিজেদের জীবনে বৃহৎ কিছু অ্যাচিভ করার জন্য ভীষণভাবে ক্ষুধার্ত, খাওয়ার জন্য বাঁচে না, যারা বাঁচার জন্য খায়। একটু কি খবর নিয়েছো তাদের পাশে যাই, 100 টাকা বকশিশ দিয়ে রেস্টুরেন্টে যাই, আর রিকশাওয়ালা 10 টাকা নিয়ে বাড়াবাড়ি হতে ভাই। নিজের টাকা উত্তোলনে ব্যাংকে দিলাম চেক, গিয়ে দেখি আমার টাকা হয়ে গেছে হ্যাক। বন্ধু তোমার ভালোবাসা, বন্ধু তোমার জীবন, টাকা লেনদেন করে দেখো হয়ে যায় কি তখন। টাকা কামাই করো তুমি, টাকা কামাই করো, টাকা হলো এই দুনিয়ার পাপের চেয়ে বড়। ম্যাক্সিমাম কোম্পানিগুলো গ্যাম্বলিং এর সাথে জড়িত ছিল, যার জন্য কি মানুষের আমাদের দেশে বিজ্ঞ জ্ঞানীগুণী লোকেরা ভাবতেছে এটা আসলে সত্যিকার অর্থেই কি একটা ভাইরাস, এটা সত্যিকার অর্থেই এই বিজনেসটা একটা খারাপ ব্যবসা। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। তাদের উদ্দেশ্যে আমার পরিচয়, আমার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুজ্জামান খান সাহেব, ডাক নাম সাহেব খান। আমার একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে আমি এমবিএ করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আর এই কোম্পানিতে আসার আগে আমি ব্র্যাক ব্যাংকে জব করতাম। ব্র্যাক ব্যাংকের জবটা ছেড়ে দিয়ে 2017 সালের 26 আগস্ট আমি এক্সিলেন্ট ওয়ানের কাজটা শুরু করি। আর আজকে আপনাদের দোয়া স্টার হিসাবে কথা বলতেছি। প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। শুরুতে এইভাবে করে শুরু করতে যাই, জন্ম মৃত্যু সৃষ্টি প্রলয় সবকিছুই তোমার মর্জিত হয়। তুমি প্রভু, তুমি মহান, বৃক্ষ পুষ্প তোমারই অবদান। এই মুহূর্তে যাকে বেশি আমি স্মরণ করতেছি মহান রাব্বুল আলামিন। উনি যদি আজকে আমাকে সুস্থ না রাখতো, আমাদেরকে সুস্থ না রাখতো, এই হলে কি আমরা কেউ প্রবেশ করতে পারতাম? সবাই বলি আলহামদুলিল্লাহ। তো সবাইকে আজকে আমি বলবো, এভাবে করেই বলবো, এই প্রোগ্রামটা শুধুমাত্র তাদের জন্য যারা তাদের নিজেদের জীবনে বৃহৎ কিছু অ্যাচিভ করার জন্য ভীষণভাবে ক্ষুধার্ত, যাদের প্রতিটি রক্তের কণায় সাকসেসের ভাইরাস ঢুকে গেছে। শুধু অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট আর অ্যাচিভমেন্ট, এই একটা মাত্র থট তাকে 24 ঘন্টা পাগল করে দিচ্ছে। সে নিজেকে বদলানোর জন্য পুরো পৃথিবীর কথা সে ভুলে গিয়েছে। হ্যালো ব্রাদার, আপনি যদি এরকম একজন ক্ষুধার্ত শিকারী হয়ে থাকেন, দাদা পাওয়ার অফ ডিসিশন মেকিং ট্রেনিং এ আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এই জন্যই বললাম হ্যালো ব্রাদার, সচরাচর আমরা জানি পৃথিবীতে অনেকগুলো পেশা আছে, বা ওইসব পেশায় কিন্তু এই ধরনের কোনো ট্রেনিং হয় না। ইয়েস আর নো? বাট আপনাদের জন্য আজকে ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করছি এই জন্যই যে আমি সফল হয়েছি, সফল কিভাবে হয়েছি এটা আপনাকে জানানোর জন্য ডেকে নিয়ে আসছে, যাতে করে রাস্তাটা আপনার জন্য সহজ হয়। এই জন্য বললাম আজকে অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছেন, অনেক সময় নষ্ট করে হলে ঢুকছেন অবশ্যই কিছু নিয়ে যাওয়ার জন্য। ইয়েস আর নো? অতএব পৃথিবীতে এই মুহূর্তে কি ঘটতেছে এটা আপনার জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আজকে হলে কি ঘটবে। ইয়েস আর নো? এই জন্য আপনারা আমাকে সহযোগিতা করতে হবে। কি করতে হবে? সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতা হচ্ছে ওপেন ইউর মাইন্ড। মাইন্ডটা এখানে ওপেন করে বসতে হবে। কি করে বসতে হবে? ওপেন। অ্যাটেনশনটাই হলের ভিতরে রাখতে হবে, হলের বাইরে না। কিসের ভিতরে রাখতে হবে? হলের ভিতরে। দেখেন, মনোযোগী শ্রোতা হলে আপনি কিছু নিয়ে যেতে পারবেন। আমার সবগুলো কথাই আপনার ভালো লাগবে এটা কখনো বিশ্বাস করার কথা না, তবে কোন না কোন লাইন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। ইয়েস আর নো? একটা বাক্যই আপনার লাইফটাকে পরিবর্তন করতে পারে। আমার সবগুলো কথাই আপনার ভালো লাগবে এমন কোনো কথা নেই, তবে একটা লাইন, সেই লাইনটা কি হতে পারে? হয়তো আপনার অমনোযোগের কারণে ওই লাইনটা স্কিপও করতে পারে। ইয়েস আর নো? দেখবেন বাচ্চারা যখন খুব মনোযোগ সহকারে টিভিতে টম এন্ড জেরি দেখে, একটা সময় টম এন্ড জেরি দেখতে দেখতে কিন্তু সোফা সেট থেকে পড়ে দেখি, পড়ে কিনা? ওই সময় ইচ্ছা করলে আপনি তার হাত থেকে রিমোটটা নিয়ে আপনি অন্য একটা চ্যানেল আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনার বেবিটা আপনাকে দিবে না। এতটুকু মনোযোগ সে টম এন্ড জেরির প্রতি। ইয়েস আর নো? আর বর্তমানে মোটু পাতলুর প্রতি। ইয়েস আর নো ব্রাদার? আবার অনেক সময় দেখা যায় শাহরুখ খানের কোনো ইমোশনাল দৃশ্য দেখা আমাদের নিজের চোখে কিন্তু পানি এসে পড়ে, মনে হয় সেকারা মনে হয় আমি খেয়েছি। আবার অনেক সময় দেখা যায় ছক্কা মারে সচিন আর খাট ভাঙিয়ে আমরা। ইয়েস আর নো? এরকম একটা মনোযোগ আজকে হল রুমে রাখতে হবে। এই জন্য কথাই আছে, মানুষের সকল শক্তির উৎস হলো মন,
আর মনের সকল শক্তি হচ্ছে মনোযোগ। তা আমরা কি মনোযোগী শ্রোতা হব? মনোযোগী শ্রোতা হব। আমাদের কাছে যে ডিভাইসটা আছে, মোবাইল নামক যন্ত্রটা আছে, এটা হয় অফ করব নাহলে আমরা সাইলেন্ট করব। এতটুকু সহযোগিতা করতে পারবো? আর যদি কোনো কারণে কারো মোবাইল বেজে ওঠে তাহলে 20 টাকা জরিমানা, কেউ যদি ধরে দিতে পারেন তাহলে 10 টাকা। কি সহযোগিতা করবেন? করবেন? আসেন, আমরা এই হল রুমে কেন ঢুকছি? আজকে এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, নাচও হবে না, গানও হবে না, কিন্তু একটা জিনিস হবে, সেটা হলো অর্থনৈতিক মুক্তির কথা এখানে বলা হবে। ইয়েস এন্ড নো? আমরা কিসের জন্য আসছি? অর্থনৈতিক মুক্তির জন্য। ইয়েস এন্ড নো? এই জন্য বললাম প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তিগত জীবনে সফল এবং সুখী হতে চায়। কি হতে চায় কিনা? এমন কোন ব্যক্তি আছে পৃথিবীতে সফল এবং সুখী হতে চায় না? একটা ব্যক্তিও নেই। পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তিগত জীবনে সফল এবং সুখী হতে চায়। তো আমার প্রশ্ন হচ্ছে ব্রাদার, আমরা সবাই সুখী হতে চাই। কি হতে চাই? আমরা সবাই কি হতে চাই? সুখী হতে চাই। কিন্তু অনেক মনীষীরা ঠিক এভাবে করে বলছেন, এই পৃথিবীতে কোনো মানুষ নাকি একটা মুহূর্তের জন্য 100% সুখী হতে পারে না। আর তাই তো পৃথিবীতে সুখী মানুষ খুঁজে পাওয়া সম্ভব নয়। কিন্তু আমি নিজেকে পৃথিবীর একজন ক্ষুদ্র কিন্তু সুখী মানুষ হিসেবে ভাবতে পছন্দ করি। বিধাতা এরকম একটা সুন্দর একটা পৃথিবী সৃষ্টি করেছেন শুধুমাত্র সুখী মানুষদের জন্যই। এই পৃথিবীতে সুখী মানুষের সংখ্যা হয়তো বা কম, কিন্তু শূন্য নয়। সুন্দরের পূজারী সত্যের সাধক এই সুখী মানুষরা আছে বলেই পৃথিবীটা আজও টিকে আছে। আমাদের বন্ধুদের মত অনেকের এই ব্যাপারে বিপরীত মতামত থাকতে পারে, কিন্তু আমরা সবাই তো এই সুখের সন্ধানে পথ চলতেছি। ইয়েস এন্ড নো ব্রাদার? আর এই সুখের জন্য দরকার টাকা। ইয়েস এন্ড নো ব্রাদার? লাগবে এটা? লাগবে এটা? এই জন্য বললাম ভেলো ব্রাদার, এটা ছাড়া সুখী হওয়া যায় ইম্পসিবল। এটাকে শুনতে খারাপ লাগে, তো অনেকে বলে মানি ইজ সেকেন্ড গড। ইয়েস এন্ড নো? মানি ইজ সেকেন্ড গড। এটাই কিন্তু স্বাভাবিক। এই জন্য বললাম টাকার জন্য মানুষ পড়ে, টাকার জন্য বাঁচে, টাকার জন্য জ্ঞানীরা অশিক্ষিতর কাছে, খাওয়ার জন্য বাঁচে না যারা বাঁচার জন্য খায়। একটু কি খবর নিয়েছো তাদের পাশে যাই, 100 টাকা বকশিশ দিয়ে রেস্টুরেন্টে যাই, আর রিকশাওয়ালা 10 টাকা নিয়ে বাড়াবাড়ি হতে ভাই। নিজের টাকা উত্তোলনে ব্যাংকে দিলাম চেক, গিয়ে দেখি আমার টাকা হয়ে গেছে হ্যাক। বন্ধু তোমার ভালোবাসা, বন্ধু তোমার জীবন, টাকা লেনদেন করে দেখো হয়ে যায় কি তখন। টাকা কামাই করো তুমি, টাকা কামাই করো, টাকা হলো এই দুনিয়ার পাপের চেয়ে বড়। আজকে এখানে কক্সবাজার বাসীরা টাকা দেওয়ার জন্য আসছে, নেওয়ার জন্য আসেনি। কিসের জন্য আসছি? দেওয়ার জন্য আসছি, হাত পাতার জন্য আসি নাই, দিতে আসছি। কি দিতে আসছি? এই জন্য ওয়ার্ল্ডের মধ্যে একটা সেন্টেন্স ইউজ করা হয়, an idea can change your life। একটা আইডিয়া পারে আপনার জীবনকে পরিবর্তন করতে। এই আইডিয়া পৃথিবীতে বিক্রি হয়। কি হয়? আইডিয়া পৃথিবীতে কোটি কোটি টাকা বিক্রি হয়। আজকে আইডিয়া দিতে আসছে কিভাবে টাকা ইনকাম করতে হয়। কি ইনকাম করতে হয়? টাকা ইনকাম করতে হয়। কি টাকা কি লাগবে? টাকা লাগবে? টাকা লাগবে? টাকা লাগবে। দেখছেন? তাও হাতে না। আরে ভাই, সৃষ্টিকর্তা বলছে যদি চোখটা পানিও না আসে তাও অ্যাক্টিং করতে, তাও আপনার কোন আমল করে অ্যাক্টিংও করতে জানেন না, তা লাইফ কিভাবে চালাবেন ভাই? কি আমরা কি টাকা চাই? টাকা চাই? এই টাকা নিতে হবে ভাই। আরে টাকা হলে জীবনটা হবে এরকম রঙিন। আপনার ওয়াইফ কাঁধে কাঁধ রেখে পাবে শান্তি, সন্তান মায়ের কোলে থাকবে হাসি খুশিতে, বাবার কোলে থাকবে হাসি খুশিতে, ঠিকই হাতে হাত রেখে এভাবে ভ্রমণে যাবেন কোথাও। ঠিক গোদরে লাগবে জীবনটা হবে এরকম রঙিন, শেষ বয়সে জীবনটা হবে এরকম রঙিন। ইয়েস এন্ড নো ব্রাদার? এরকম একটা সুখী লাইফ কি আমরা চাই? চাই? সবাই চাই? এই জন্য বললাম ভেলো ব্রাদার, তাহলে সুখী লাইফটার জন্য কি করা দরকার জানেন? আজকে আমাদের মার্কেটিং প্ল্যানে আমরা মানুষকে দেখাই কি ডেইলি 16,000, মাসে 4,80,000 টাকা ইনকাম করা যায়। এই 4,80,000 টাকার কথা শুনলে না মানুষ এরকম কানই চুলকায়। কেন কান চুলকায় জানেন? একটা নতুন কাজ আছে যেখানে মাসে 4,80,000 টাকা আয় করা যায়, বললে মানুষ বিশ্বাস করতে যায় না। বিশ্বাস কিভাবে করবে? এটার সাথে বাংলাদেশে কত পার্সেন্ট লোক অ্যাডজাস্ট? 1% হবে এই কাজটা করে।
তাহলে মানুষ এটা কিভাবে বিশ্বাস করবে? এটা তো বিশ্বাস করার কথা না ভাই। দেখেন খরগোশ এবং সিংহ তো মামা ভাগিনা। তো খরগোশ একটা গাছ তলাতে যাচ্ছিল, এটা হলো নারকেল গাছ। তো নারকেল গাছ থেকে একটা নারকেল মাটিতে পড়ছে, এমন এক বিকট আওয়াজ হয়েছে, খরগোশ বামাও তাকানায় ডানাও তাকানায় দিছে একদম হাঁপাইতে হাঁপাইতে গিয়ে সিংহরে বলতেছিল মাম্মা, কয় কি সে, কয় ধপাস, কয় কিসের ধপাস, কয় মাম্মা ধপাস। ধপাস বুঝেন নাই? আজকে এখানে অনেকে আমন্ত্রিত অতিথি হিসেবে আসছেন, এই হল থেকে বেরিয়া বাইরে গিয়ে বলবেন জানেন কি, গেছিলাম আলিজানের উমুক বিল্ডিং এ এক্সেলেন্ট ওয়ালে, মামা গিয়া দেখে এসেছি 4,80,000 মাম্মা ধপাস। এটা অনেকে বিশ্বাসই করে নাই। কি করে নাই? বিশ্বাসই করে নাই। এই জন্য বললাম কিছুদিন পর এরকম মাথা হাতে একটু নাড়াইতে থাকে, কিছুটা বিশ্বাস শুরু করছে। এই জন্য বললাম, তারপর তারা বুঝে যে ওটা করা যায়, এরপর লাফাইতে শুরু করে। তারপর সেটা করা এবং লোকটি ভেবে অবাক হয়, ওটা কেন আগে করা হয়নি। তখনই আফসোসটা করে, ইস রে, আগে কেন শুরু করলাম না। এরকম প্রত্যেকের ব্যক্তিগত জীবনে ইস এবং উফ আছে। ইস রে, আগে কেন বুঝলাম না। উফ রে, আমার বাপের আজকে কক্সবাজার জায়গাটা বিক্রি না করতো, আজকে কক্সবাজার সদরে আমরা কোথায় না থাকতাম। একটু ভালো করে মেট্রিক পরীক্ষাটা দিলে মেট্রিকের রেজাল্টটা কি না হতো। উফ রে, এরকম ইস এবং উফ এর সকল অবসান ঘটাবে ইনশাআল্লাহ এক্সিলেন্ট ওয়ান। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, এই অবসান ঘটানোর আগে আমি বলবো কিছু কথা আপনার রিমুভ করতে হবে, কিছু নেগেটিভ কথা ডাস্টবিনে ফেলে দিতে হবে। কেন বললাম জানেন? আমাদের দেশের বিজ্ঞ জ্ঞানী গুণী লোকেরা এই বিজনেসটা সম্বন্ধে সত্যিকার অর্থে নেগেটিভ। কি নেগেটিভ? এই জন্যই তারা নেগেটিভ। প্রিভিয়াস অনেকগুলা কোম্পানি এই স্টাইলে বাংলাদেশে বিজনেস করতে আসছে, তারা ভালো কিছু করে দেখাতে পারে নাই। ম্যাক্সিমাম কোম্পানিগুলা গ্যাম্বলিং এর সাথে জড়িত ছিল, যার জন্য কি মানুষের, আমাদের দেশের বিজ্ঞ জ্ঞানী গুণী লোকেরা ভাবতেছে এটা আসলে সত্যিকার অর্থেই কি একটা ভাইরাস, এটা সত্যিকার অর্থেই এই বিজনেসটা একটা খারাপ ব্যবসা। কি ব্যবসা? খারাপ ব্যবসা। তারা মনে করে বিজনেস হলো ফ্রড ব্যবসা, প্রতারণামূলক ব্যবসা, মানুষ ঠকানোর ব্যবসা, চেন সিস্টেম ব্যবসা, লোক ধরার ব্যবসা। এই মাইন্ডটা নিয়ে কিন্তু তারা অলরেডি বসে আছে আমাদের দেশের বিজ্ঞ জ্ঞানী গুণী লোকেরা। আসেন, আসলেই কিন্তু এটা কি ফ্রড ব্যবসা? আসলে এটা ফ্রড ব্যবসা না। আসেন, ওয়ার্ল্ডের বিজ্ঞ জ্ঞানী গুণী লোকেরা এই সিস্টেমের সম্বন্ধে কি বলছে আমরা একটু জেনে নিই। দেখেন, ডক্টর এপিজে আবুল কালাম, ফরমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, উনি কি বলছে? Network marketing is the fastest growing business of 21st century, which must be joined by every young man and woman globally. Otherwise, you can never get best of your youth age. উনি বলছে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একবিংশ শতাব্দীর ব্যবসা, যেখানে প্রত্যেক তরুণ তরুণীকে অংশগ্রহণ করতে হবে, অন্যথায় সে যৌবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি অর্জন করতে পারবে না। তো উনি কি ভালো কমেন্ট করছে না খারাপ কমেন্ট করছে? ভালো কমেন্ট করছে না? ওয়ার্ল্ডের বিজ্ঞ জ্ঞানী গুণী লোকেরা তার এই বিজনেস তারে কত সুন্দর কমেন্ট করছে। আচ্ছা বলেন তো, ওনার থেকে গুণী জন কি আমার সামনে বসে আছে? বিজ্ঞ লোক কি এখানে আছেন? একজনও নাই। তাহলে উনি তো চমৎকার মন্তব্য করছে। ইয়েস এন্ড নো? ইয়েস এন্ড নো? পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে বলে, ইফ আই উড বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার अगेन, I would choose network marketing. বিল গেটসের প্রশ্ন করা হয়েছিল, আপনি যদি পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করেন আপনি কি শুরু করতে চান? উনি বলতেন আমি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করব। কি শুরু করব? নেটওয়ার্ক মার্কেটিং শুরু করব। বিশ্বের বিজ্ঞ জ্ঞানী গুণী লোকেরা কত চমৎকার মন্তব্য করছে, এই জন্য কি একটা করতালি হওয়া উচিত না? সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে কি বলেন? ডিরেক্ট সেলিং is actually one of the oldest, most respected business model in the world and has stood the test of time. উনি বলছেন ডিরেক্ট সেলিং হচ্ছে প্রকৃতপক্ষে পৃথিবীর প্রাচীনতম
সর্বাপেক্ষা সম্মানজনক বিজনেস মডেলের মধ্যে একটা, যা বর্তমানে প্রেক্ষাপটে এসে দাঁড়িয়েছে। তা উনি কি ভালো বলছে না খারাপ বলছে? কি ভালো বলছে না খারাপ বলছে? তাহলে একটু বুঝতে হবে যে নেটওয়ার্ক মার্কেটিং আসলে কোথায় আছে ওয়ার্ল্ডের মধ্যে। আজকে এই ডোনাল্ড ট্রাম্পের কোম্পানিতেই আমাদের এক বাংলাদেশে এক কলিগ কাজ করতেছে, এসিএন যে কোম্পানিটার নাম, আমেরিকান কমিউনিকেশন নেটওয়ার্ক, যারা এই সিস্টেমের মাধ্যমে কাজ করে, এই সিস্টেমের মাধ্যমে কি কাজ করতেছে। এই সে আমিনুল ইসলাম সজল, দেখেন আমেরিকার প্রেসিডেন্টের সাথে কত সুন্দর হাস্যোজ্জ্বল ভাবে সে ছবি তুলতেছে। এটা কি সহজেই সম্ভব? আজকে বলেন তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আপনি যেটা ছবি তুলতে চান, কি সম্ভব? ট্রাকের পিছে লেখা থাকে 100 বার দূরে থাকুন, ওই সময় লেখা থাকবো 1000 কিলোমিটার দূরে থাকুন। আর সেখানে আমেরিকার প্রেসিডেন্ট, সেটা তো প্রশ্নই আসে না। ইয়েস আর নো? আজকে সে এই ছবিটা তুলতে পারছে এজন্যই কারণ সে আমেরিকার প্রেসিডেন্টের সাথে ছবি তোলে নাই, সে তার মালিকের সাথে ছবি তুলছে। গিয়া বলতে, স্যার এই মাসে আমি জিএম হয়েছি, তাই নাকি? কনগ্রেচুলেশন। আমি কি বুঝাইতে পারছি? এই ছবিটা এখানে আসছে। আজকে নেটওয়ার্ক মার্কেটিং করে দেখে এই জায়গাটা সে পৌঁছাইতে পারছে, নাহলে কখনো কোনোদিনও সম্ভব ছিল? ছিল? নেটওয়ার্ক মার্কেটিং মানুষের কোথায় নিয়ে যেতে পারে এটা চিন্তা করতে হবে। কি করতে হবে? চিন্তা করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এর শক্তিটা কি? আজকে নেটওয়ার্ক মার্কেটিং এর শক্তির কারণে কিন্তু আজকে আমি কক্সবাজার আপনার সামনে কথা বলতেছি। আজকে কিন্তু এখানে যতগুলা লোক আছেন তাদের সাথে আমি পরিচয় হয়েছি। এই প্রযুক্তি ছাড়া কি আপনার সাথে আমার মিট করা সম্ভব ছিল? কখনো কোনোদিনও সম্ভব ছিল না। এই সে নেটওয়ার্ক মার্কেটিং এর শক্তি। এই জন্য বললাম হাউ টু টেক এ রাইট ডিসিশন ইন টাফ সিচুয়েশন, মানে খারাপ পরিস্থিতিতে কিভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, তারাই কিন্তু জীবনে সফল হয়। কি হয়? সফল হয়। আমরা একটা কবিতা পড়ছি, জ্বরের দিনে মামার দেশে আম ফুরাতে সুখ, জ্বরের পরে গেলে আম তো দূরের কথা, আমের ফাতা হইবেন না। জ্বরের দিনে নামলে কিন্তু টস টসে পাকা আমগুলা পাওয়া যায়। ইয়েস আর নো? জ্বরের পরে গেলে কোন আম পাবেন? আম পাবেন না। তো জ্বরের সময় কিন্তু আপনার কাজে নামতে হবে। অনেকেই দেখে অসময়ে কিন্তু কাজ করে না, সুসময়ে করে। আর অসময়ে যারা হাল ধরতে পারে তারা হচ্ছে প্রকৃত লিডার। ইয়েস আর নো? ইয়েস আর নো? তো অসময়ে হাল ধরতে হবে ভাই, তাহলে কি আপনি গেইন করতে পারবেন। আজকে হলরুমে আসছেন, এতটুকু আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি, এই প্রোগ্রামটার পরে কেউ বলবেন না যে সিস্টেমটা খারাপ। এই প্রোগ্রামের পরে অনেকেই বলবেন যে আসলে খুব ভালো একটা প্রোগ্রাম আমি পাইছি, আজকে আমি একটা ভালো জায়গায় গেছি। এই জন্য বললাম খারাপ পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায়। আজকে প্রোগ্রামের পরে সবাই বলবেন না এটা রাইট জায়গা, এক্সিলেন্ট ওয়াল, রাইট জায়গা। ইয়েস আর নো? আমি সঠিক জায়গায় গেছিলাম। কিন্তু এখান থেকে বের হওয়ার পর যখন কারোর সাথে শেয়ার করবেন তারা বলবে এটা রং। এটা কি রং? আবার যখন তায়েব ভাই আপনার কাছে যাবে, আবার আপনাকে বুঝাবে, তখন বলবেন না মোর রাইট। আবার অন্যজনের কাছে বলবো মোর রং। ইকুয়ালি রাইট, ইকুয়ালি রং, ভেরি টাফ একটা সিদ্ধান্ত নাও। কি নেওয়া? একটা সিদ্ধান্ত নাও, ভেরি টাফ। এই জন্য বললাম হেলো ব্রাদার, বেশিরভাগ লোক ভাবে যে সিদ্ধান্ত নিব কি নিব না, কাজটি করব কি করব না, যদি সফল না হতে পারে তাহলে কি হবে। সিদ্ধান্ত সঠিক হোক বা ভুল হোক, সফলন বা বিফলন, তাতে কিছু যায় আসে না। কিন্তু দুর্দুল্যমান অবস্থা রাখা ঠিক না। করব কি করব না, এটা সবচেয়ে ডেঞ্জার যুগ। তারা জীবনে কখনো কোনোদিনও সফল হতে পারে না। হয় স্টার্ট করেন, নাহলে স্টার্ট করা দরকার নেই। মাঝামাঝি থেকে না ভাই। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস তার সফলতার 10টা টিপসের মধ্যে প্রথম টিপস হলো যত দ্রুত সম্ভব শুরু করুন। বুড়ো বয়সে চিন্তা হলো যৌবনে ক্রীড়া করতে পারতাম, এই আফসোস যেন আপনাকে না ভোগায়। এই জন্য উনিও বলছে আপনাকে শুরু করার জন্য। কি করার জন্য? শুরু করার জন্য। কিন্তু আমরা শুরু করতে পারি না কেন? করব কি করব না, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা আছি। হয় শুরু করেন, নাহলে শুরু করা দরকার নেই। দেখেন এক চাচা কখনো নদীতে গোসল করে নাই, তার চিন্তা হলো সে নদীতে গোসল করলো। নদীর ঘাটে জামা কাপড় খুললে নদীর পানিতে নামবো নামবে না, নামবো নামবে না, এরকম করতেছে। অনেকগুলা বাচ্চা ছেলে নদীতে লাফায় লাফায় গোসল করতেছে। তো বাচ্চা ছেলেগুলা দেখতে কি ব্যাপার, চাচা কি নদীতে নামবে না, গোসল কি করবে না, দীর্ঘক্ষণ বসে আছে জামা কাপড় খুলে, নামবে নামে না, এরকম করতেছে কেন? দৌড়ে গেছে বাচ্চারা, বাচ্চারা কি বলতেছে চাচা রে, চাচা কি ব্যাপার, আপনি কি নদীতে গোসল করবেন না? কয় বাপুরা নদীতে তো গোসল করতে চাই, কিন্তু নদীতে সাপ বেজিটেজি আছে কিনা, আমার সবল দেয় কিনা। পাশে থেকে বাচ্চা ছেলে বললো, বলেন কি চাচা, নদীতে সাপ বেজিটেজি যা ছিল সব তো কুমির খেয়ে বেড়াইছে। কয় কুমির আছে।
এতক্ষণ যাই বসা ছিল এখন বসাও নাই কি নাই বসাও নাই আরে ভাই কুমির খেলে কি তোরা একা খাইবো এত লোক নদীতে গোসল করে কারো তো কুমির ধরো তো প্রশ্ন হচ্ছে হ্যালো ব্রাদার আজকে এই কোম্পানিতে আপনি জানেন কি পরিমাণ লোক কাজ করতেছে কই ভাই কারো তো কুমির ধরো না তাহলে আপনি কুমির ধরো কেন এই সিদ্ধান্ত কি নেওয়া যাবে নেওয়া যাবে নেওয়া যাবে এই জন্য বলা গেট যখন আমাদের মার্কেটিং প্ল্যানটা দেখে ডেইলি 16,000 মাসে 4,80,000 টাকা সে কিন্তু খুবই এক্সাইটেড থাকে ইয়েস আর নো তার হার্টবিট একবার বেড়ে যায় না শাহেদ ভাই আগামীকাল আমি জয়েন করবই হার্টবিট কি বেড়ে যায় এবার সে মনে মনে বলে আমি তো জয়েন করবই আগে দুইজন ঠিক করে নি নিজে জয়েন না করে গেছে দুইজন ঠিক করতে গিয়ে দুই বন্ধুরা বলে দোস্ত আমি এমন একটা মার্কেটিং প্ল্যান দেখে আসছি মাত্র 7 থেকে 8,000 টাকা লাগে কিন্তু মাসে ইনকাম করা যায় 4,80,000 টাকা কইটা আবার কি কইছে মাল্টি লেভেল মার্কেটিং কই তুই কি জয়েন করছস করি নাই কই আল্লাহ তোরে বাঁচাইছে একবারে লাভ দিয়ে নিছে পড়ছে এবার আবার আমরা ফলো আপে কি আপনারা জয়েন করার কথা ছিল কেন জয়েন করলেন না কই ভাই মানুষ জানে কি বলে আচ্ছা মানুষ কি প্ল্যান দেখছেন আপনি দেখছেন আমি দেখছি তো মানুষের কথা কেন বিশ্বাস করলেন কয় ঠিক আছে শাহেদ ভাই মানুষ নিষেধ করলে আগামীকাল জয়েন করবই লাভ দিয়ে আবার উপর হচ্ছে হার্টবিট আরো বেড়ে গেছে এইবার টাকা পয়সা নিয়ে রওনা দিয়েছে এইবার তার বাপের সাথে দেখা বাবাকে কি রে কই যাস ফিট ফাটিয়া কয় বাবা আমি এমন একটা বিজনেস পাইছি মাত্র 7 থেকে 8,000 টাকা লাগে তো মাসে ইনকাম করা যায় 4,80,000 টাকা কয়টা আবার কি কইছে মাল্টি লেভেল মার্কেটিং কয় জুতাটা বাইরা এইবার জুতার বারে গেছে না এবার আবার আমরা ফলো হবে কি আপনারা জয়েন করার কথা ছিল কেন জয়েন করলেন না কয় ভাই আমার বাপে নিষেধ করছে আচ্ছা আপনার বাপে কি প্ল্যান দেখছেন আপনি দেখছেন আমি দেখছি তো বাপের কথা কেন বিশ্বাস করলেন কয় ঠিক আছে শাহেদ ভাই বাপে নিষেধ করলো আগামীকাল জয়েন করবই এইবার লাভ দিয়ে আবার উপরে হার্টবিট আরো বেড়ে গেছে আজকে জয়েন করবই এবার টাকা পয়সা রওনা দিয়েছে এইবার তার দাদার সাথে দেখা দাদাকে কি রে ফিটফাটে কই যাস কয় দাদা আপনার কাছে যাচ্ছিলাম এটা পরামর্শের জন্য কয় কিসের পরামর্শ কয় দাদা আমি এমন একটা বিজনেস দেখে আছি মাত্র 7 থেকে 8,000 টাকা লাগে তো মাসে ইনকাম করা যায় 4,80,000 টাকা কয় ভালো কথা তোর বাপের সাথে আলোচনা করছস কয় বাপে তো নিষেধ করছে কয় যেই জায়গায় তোর বাপে নিষেধ করছে এই জায়গায় যাস কে এইবার এই না আমাদের গেস্টের অবস্থা বলেন কি গেস্ট কি এরকম করে না করে কিনা ভাই এখানে যদি কোনো আমন্ত্রিত অতিথি থাকেন আপনারা কি এরকম করবেন আমি বুঝি না ভাই আমরা কি ফাপটা করছি কিসের জন্য আমাদের সাথে এরকম করে 7 থেকে 8,000 টাকা দিব মনে তার কলজেরা দিলে এত বোঝা লাগে ভাই কেন রে ভাই আপনি 7 থেকে 8,000 টাকা দিলে আমি আপনাকে মাল দিব না প্রোডাক্ট দিব না ভাই তো আপনার 10 টাকা বিনিয়োগ আছে ভাই বরঞ্চ সবচেয়ে বড় অপরচুনিটি আপনি পাইলেন ডেইলি 16,000 মাসে 4,80,000 টাকা ইনকাম করার অপরচুনিটি পাইলেন ইয়াসান লোকরা বলেন তো আজকে এসিটা আমি কেন কিনছি ভাই ঠান্ডা বাতাস খাওয়ার জন্য এটা কি আমার বিনিয়োগ এটা কি বিনিয়োগ বলে নো এটা আমাকে ঠান্ডা বাতাস দিয়ে সেবা দিচ্ছে কি দিচ্ছে সেবা দিচ্ছে আজকে এই পয়েন্টারটা আমাকে সেবা দিচ্ছে এটা দিয়ে আমি স্লাইড চেঞ্জ করতেছি এটা কি বিনিয়োগ নো এটা বিনিয়োগ হতে পারে না আমি ড্রেস কোডটা পরছি এটা কি আমার বিনিয়োগ নো এটা আমার দরকার ভাই এটা সেবা দিচ্ছে তো ভাই আপনি যে টাকা দিচ্ছেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডে 7 থেকে 8,000 টাকা আমি আপনাকে প্রোডাক্ট দিচ্ছি এটা কি বিনিয়োগ এটা কি বিনিয়োগ বিনিয়োগ হইছে এটা যেটা কি অ্যাডভান্স করছেন নাকি বিনিয়োগ বলে ইয়েস আর নো ইয়েস আর নো আমাদের এখানে ভাই অ্যাডভান্স ফরওয়ার্ড সেলের কোনো সিস্টেম নাই এইজন্য বললাম ভাই এই ধরনের জিনিস আমাদের সাথে করেন না ভাই আসেন সবাই মিলে কাঁধে কাঁধ রেখে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম সবাই মিলে আমাদের স্বপ্নটা করি সবাই মিলে আমাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করি ইয়েস আর নো কিন্তু আমরা এটা সিদ্ধান্ত নিতে গিয়ে তুলনা করি এটা তো ওই কোম্পানির মতোই এটা তো ওইটার মতোই ভাই এটা ওইটার মতো না এখানে মাছও বিক্রি করে না গাছও বিক্রি করে না ওই কবরও বিক্রি করে না ওই ইউটিউবও দেখা ইনকাম করে না ওই টিকটক দেখে ইনকাম করে না আর আপনার টিপা টিপি করে ইনকাম করি আমি কি বুঝাইতে পারছি ভাই মাল বিক্রি করি নিজেরা মাল কামা ইয়েস আর নো ব্রাদার এটা আমাদের কাজ ইয়েস আর নো তো ভাই এত বাবার কি আছে আমি বুঝলাম না এই জন্য বললাম শুরু করেন ভাই কি করেন শুরু করেন ভাই শুরু করতে পারবো আমরা কি ওই কোম্পানির মতো চিন্তা করবো এটা তো ওইটার মতো ভাই এটা ওইটার মতো না এটা এইটার মতো এটা কি এইটার মতো এই জন্য হ্যাঁ একটা ভালো কোম্পানি আপনার দরকার এই গুড নেটওয়ার্ক মার্কেটিং
কি কোম্পানি? একটা ভালো কোম্পানি আপনার দরকার, এটা যাচাই বাছাই করতে হবে। এই জন্য কিন্তু আপনাকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, ইয়াসান না? সৃষ্টির সেরা জীব আপনি বাছাই করার ক্ষমতা রাখেন, জীব জন্তু রাখে না ভাই। কোনটা ভালো মন্দ বুঝার ক্ষমতা আপনার আছে, ইয়াসান না? ইয়াসান না? আজকে বাংলাদেশে এরকম গেমলিং কোম্পানির অভাব নেই। 95% কোম্পানি আছে তারা এখনো গেমলিং করতেছে, তাদের জন্য ভালো কোম্পানিগুলো টিকতে পারতেছে না। কিন্তু বাংলাদেশে 5% কোম্পানি এখনো আছে যারা ভালো কিছু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। এর মধ্যে একটা কোম্পানি হচ্ছে এক্সিলেন্ট ওয়ান। তো এই জন্য আমি আপনাদের যেটা বলবো ভাই, ওই সব কোম্পানির স্লোগানই হচ্ছে ইউ পেট আই গো, ইউ পেট আই গো। তারা 6 মাসে দ্বিগুণ দিব, 1 বছরে দ্বিগুণ দিব, এই করব সেই করব, কিচ্ছু করার দরকার নাই, ঘরে বসে শুধু ক্লিক করবেন, ক্লিক। কিচ্ছু করার দরকার নাই, শুধু ইউটিউবে খালি কি দেখবেন, খালি ইনকাম আসবে। এতই যদি সহজ হইতো ভাই, টিপাটিপি করলে ইনকাম আসে, তো এত পরিশ্রম আমার করার দরকার কি? আমি কি মনে করেন যে আপনার থেকে কম বুঝি? তাহলে 2 দিন ধরে কেন আপনাদের এই এলাকার মধ্যে আছি? গতকাল 2 সেশন প্রোগ্রাম করলাম কি চট্টগ্রাম, এরপরে 5:30 রওনা দিয়েছি, এখানে এসে পৌঁছেছি 10টায়। আজকে আবার এখানে ট্রেনিং এ হয়েছি। ইয়েস আর নো ব্রাদার? এত পরিশ্রম করার দরকার কি ভাই? যে ঘরে বসা ওই ক্লিক করে টিপাটিপি করে ইনকাম করা যেত, সবাই ঘরে বসে ইনকাম করতো। ইয়েস আর নো? ভাই এগুলো হচ্ছে ভন্ডামি, এগুলো হচ্ছে গেমলিং। অতি লোভে তাঁতি নষ্ট। 2 দিন পর আপনার সর্বশান্ত হয়ে যান, কি বলেন? এই সিস্টেমটাই খারাপ, এই সিস্টেমটাই কি খারাপ, এই সিস্টেমটা আসলে খারাপ না, এই সিস্টেমটা আমরাই খারাপ করছি। এখন আপনার হাতে একটা ছুরি দেওয়া হবে, ছুরি দিয়ে আপনি আপেলও কাটতে পারেন, মানুষও জবাই করতে পারেন, আপনি কোনটা করবেন? আপনি ভালো মানুষ হইলে আপেল কাটবেন, ইনটেনশন ভালো হইলে আপেল কাটবেন। ইয়েস আর নো? তো ভাই আমার ইনটেনশন খারাপ হলে আমি মানুষ জবাই করবো ছুরি দিয়ে, তো বলেন এটা ছুরির দোষ না ব্যক্তির দোষ? তো প্রত্যেকটা সিস্টেমের নেগেটিভ পজিটিভ আছে, আপনার বুঝতে হইবে আপনি কোনটাকে গ্রহণ করবেন। ইনশাআল্লাহ এক্সিলেন্ট ওয়ার্ল্ড নেগেটিভ প্রেফারেন্স কালেক্ট করতে রাজি না, পজিটিভ প্রেফারেন্স কালেক্ট করে বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং এস্টাবলিশ করা হবে। এই সব কোম্পানি থেকে দূরে থাকেন, 100 হাত দূরে থাকেন। আপনার বামে ডানে সামনে পিছনে অভাব নেই সব কোম্পানি। আপনাদের কক্সবাজার, চট্টগ্রাম তো অভাবই নেই। আমি চট্টগ্রামবাসীরা বলে আসছি, আজকে আমি বলবো ওদেরকে বিট দেওয়ার জন্য আমাদের কমপ্লিট একটা ক্যারিয়ার দরকার। কি দরকার? কমপ্লিট ক্যারিয়ার দরকার, যেটা এক্সাম্পল তৈরি করবো গভর্নমেন্টের কাছে। ইয়েস, ওয়ার্ল্ডে যেভাবে নেটওয়ার্ক মার্কেটিং চলে, সেম সিস্টেমে বাংলাদেশও এক্সিলেন্ট দল একইভাবে নেটওয়ার্ক মার্কেটিং এস্টাবলিশ করতে যাচ্ছে। কেন নীতিমালা বৈধতা দিবেন না? ইয়েস আর নো ব্রাদার? ভাই আমার প্রশ্ন হচ্ছে কারো না কারো ভালোটা শুরু করতে হবে, সেটা হতে পারে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে। ইয়েস আর নো ব্রাদার? ইয়েস আর নো? এই জন্য বললাম এই সব কোম্পানি থেকে আপনি দূরে থাকেন। কি থাকেন? আপনি দূরে থাকেন। দেখেন 4 বন্ধু গেছে হোটেল রেডিসনে দুপুরে লাঞ্চ করতে, 4 বন্ধুর বিল আছে, খাওয়ার বিল 4-5 20,000 টাকা, 4-5 20,000 টাকা বিল আসছে। এখন 4 বন্ধুর মধ্যে কে কার আগে বিল দিব এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। সে গেছে বিল দিতে, না দোস্ত তোর দেওয়া দরকার না আমি দিই। সে গেছে কয়টা তোর দেওয়া দরকার না আমি দিই। এখন 4 জনের মধ্যে এমন প্রতিযোগিতা শুরু হয়েছে, কেউ কাউরে বিলে দিতে দেয় না। এটা আমার লক্ষ্য করছে রেডিসনের ম্যানেজার, হোটেল রেডিসনের ম্যানেজার বলে কি এরকম বন্ধুত্ব বাংলাদেশে আছে, এতগুলো টাকা বিল আসছে কেউ করে বিলে দিতে দেয় না। চমৎকার রিলেশন। ইয়েস আর নো? তো 4 বন্ধুর মধ্যে কেউ কাউকে বিল দিতে দেয় না। শেষ পর্যন্ত 4 বন্ধু একটা চুক্তিপত্র করলো, আসলে বিল দেওয়া আসলে সম্ভব না, কেউ কাউকে বিলে দিতে যাস না। এক কাজ কর, আমরা 4 বন্ধু মিলে একটা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করি, এই দৌড়ে যে ফার্স্ট হবে সেই বিল দিবে। এটা দেখে আরো ইন্টারেস্টিং ফিল করলো কি ম্যানেজার, দৌড়ে গেছে, শোনো আমি কিন্তু তোমাদের সকল কথা শুনছি, তো রেফারেন্টে কিন্তু আমি থাকবো, হুইসেলটা কিন্তু আমি বাজাবো। তাইলে তো আরো ভালো। এইবার 4 জন দাঁড়াইছে, এইবার ম্যানেজার এমন এক হুইসেল দিছে, এই যে 4 জন দৌড় দিছে আর ফিরে আসে। ম্যানেজার প্রতিদিন রেস্টুরেন্ট খুলা বাবার সামনে দাঁড়ায়, কবে তারা ফিরে আসবে? আমি বলবো হ্যালো ব্রাদার, এইসব কোম্পানি থেকে দূরে থাকেন। কি থাকেন? দূরে থাকেন। ওদের স্লোগান হচ্ছে ইউ পেড আই গো। এত কিছুর পরও আমি আপনাকে বলবো লাইফ ইজ এ রিস্ক, লাইফ ইজ এ রিস্ক। তারপরে রিস্ক নিয়ে আপনার শুরু করতে হবে, কিছুই করার নাই। এত খারাপের মধ্যে আপনার রিস্ক নিতে হবে কোথাও না কোথাও।
ইয়েস আর নো ব্রাদার? এই জন্য মার্ক জুকারবার্গ একটা কথা বলছিলেন, জীবনে কোনো ঝুঁকি না নেওয়াটাই সবচেয়ে বড় ঝুঁকি। তার মানে ঝুঁকি আপনার নিতে হবে সফল হতে গেলে। কি হতে গেলে? সফল হতে গেলে। পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি ঝুঁকি নিয়ে সফল হয়েছে। কি নিয়ে সফল হয়েছে? ঝুঁকি নিয়ে সফল হয়েছে। আপনারও ঝুঁকি নিতে হবে। কি নিতে হবে? ঝুঁকি নিতে হবে। আজকে আমি বলবো, হ্যালো ব্রাদার বলেন, আমি কি ঝুঁকি নিয়ে কি কক্সবাজার আসি নাই? বাসায় ফিরতে পারবো, কোনো গ্যারান্টি আছে ভাই? আপনি বাসায় যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? হতে পারে আপনার রাস্তা শর্ট, আমার রাস্তা লং। এমনও তো হতে পারে আমি বাসায় পৌঁছাইছি, আপনি পারেন নাই। হতে পারে না ভাই? আবার এমনও হতে পারে আপনি বাসায় পৌঁছেছেন, আমি পারি নাই। তার মানে কি আমি ঘর থেকে বেরোবো না? প্রতিদিন এত গাড়ি অ্যাক্সিডেন্ট করতে, তার মানে কি ঘরে বসে আছে মানুষ? গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হবে, এটাই স্বাভাবিক। না হওয়াটা অস্বাভাবিক। এটা শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে যান অ্যাক্সিডেন্ট হয় না গাড়ি? প্লেন কি ক্রাশ হয় না? তার মানে কি প্লেনে মানুষ ওঠে না? আজকে আমার পাঁচটা পাশে ফ্লাইট, তার মানে কি আমি ফ্লাইটে উঠবো না? হ্যাঁ, অবশ্যই। ঝুঁকি তো ভাই আমি নিচ্ছি, ভাই আপনিও নেবেন ভাই ঝুঁকি। ইয়েস আর নো ব্রাদার? ঝুঁকি ছাড়া পৃথিবীতে কেউ সফল হতে পারবে না, আপনিও পারবেন না। আমি এই কোম্পানিতে ঝুঁকি নিয়ে আসছি, ব্যাংকের জব ছেড়ে দিয়ে কোম্পানিতে আসছি। আজকে ঝুঁকি নেওয়ার কারণে কি আমি ভুল করছি? ভুল করছি? ভাই ভুল করে নেই। তো ঝুঁকি নিয়ে তো ভাই আমিও কাজ করতেছি, তা আপনি কেন ঝুঁকি নেবেন? এই জন্য বললাম সৃষ্টিগত মানুষকে তিনটা গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। নাম্বার 1 কথা, নাম্বার 2 ব্যবহার, নাম্বার 3 হলো চিন্তা ভাবনা। চিন্তা ভাবনা করার ক্ষমতা যা মানুষের মধ্যে আছে, পৃথিবীর অন্য কোনো দ্বিতীয় প্রাণীর মধ্যে নাই। কথা পুরোপুরি রাখার যে শক্তি ও সামর্থ্য মানুষের মধ্যে আছে, এটা পৃথিবীর অন্য কোনো দ্বিতীয় প্রাণীর মধ্যে নাই। ব্যবহার বদলানোর যে চেষ্টা মানুষের মধ্যে আছে, এটা অন্য কোনো দ্বিতীয় প্রাণীর মধ্যে নাই। এই জন্য মানুষ ইচ্ছা করে সবকিছু করতে পারে। সে সমুদ্রে সাঁতার কাটতে পারে, আকাশে উঠতে পারে, এমনকি অনেক বড় ঝুঁকি নিয়ে সে সফলতাকে ছিনিয়ে নিয়ে আসতে পারে। কি পারে কিনা? এই জন্য বললাম, খরা আছে তো বৃষ্টি আছে, জঞ্জাল আছে তো মাটির জন্য রাসায়নিক খাদ্য আছে, মাটি আছে তো সোনা আছে, আকাশ আছে তো পৃথিবীও আছে, ধ্বংস আছে তো সৃষ্টিও আছে, জয় আছে তো পরাজয় আছে, কর্ম আছে তো ভাগ্য আছে। ইয়েস আর নো? যেখানে কর্ম নাই সেখানে ভাগ্য নাই। তার মানে ঝুঁকি সব জায়গায় নিতে হবে। আপনারা সফল হতে গেলে ঝুঁকি নিতে হবে। দেখেন তো ওনাকে চিনেন কিনা? বিদ্যা বালান। ডার্টি পিকচার অপূর্ব অভিনয়ের জন্য এই বিদ্যা বালান ইন্ডিয়াতে 59তম ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। এর আগে এই ছবিটা করার জন্য অনেকগুলো নায়িকাকে অফার দেওয়া হয়েছিল, কেউ এই ছবিতে অভিনয় করবে না। সাফ জানিয়ে দিয়েছে, না এই দৃশ্যে আমরা অভিনয় করতে পারবো না। বিদ্যা বালানকে যখন অফারটা দেওয়া হয়, সে ঝুঁকি নিয়ে, এখানে অনেকগুলো সিনারি আপনারা জানেন, এটা পরিবার নিয়ে দেখার মতো না, অ্যাডাল্ট না হলে ছবিটা দেখার মতো না। কিন্তু ছবিটা সত্যিকার একটা চমৎকার মেসেজ আছে, যার জন্য ডার্টি পিকচার ছবিটাও কি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। অনেক নায়িকারা আছে 50 থেকে 60টা ছবি করছে, কিন্তু সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় না ইন্ডিয়া থেকে। সেই ছবির সংখ্যায় হয়তো বা 7 থেকে 8টা, এর মধ্যে একটা ছবি কি তার ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত। ইয়েস আর নো ব্রাদার? তখন বিদ্যা বালানকে বলা হয়েছিল, আপনি এই ছবিতে এত বড় ঝুঁকি নিয়ে এই অভিনয়গুলো কেন করলেন? উনি বলল, উৎসাহ থেকে। আমাকে যদি উৎসাহ না দেওয়া হতো, তাহলে এত বড় ঝুঁকি এই ছবিতে আমি নিতাম না, আর এত বড় ঝুঁকি না নিলে আমি আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইতাম না। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য বললাম, হেলো ব্রাদার, ঝুঁকি সব জায়গায় নিতে হবে। এরকম ঝুঁকি নিয়েছিল অনুরিমা সিনহা। সে ইন্ডিয়ান একজন ভলিবল প্লেয়ার। সে তার লাইফে অনেকগুলা গোল্ড মেডেল সে ছিনিয়ে নিয়ে আসছে। তো একদিন সে কলকাতা থেকে নয়াদিল্লি যাবে, তো গভীর রাতে ওই ট্রেনের মধ্যে ট্রেন ডাকাতি শুরু হয়। যার কাছে যা কিছু ছিল সবগুলো কি নিয়ে যাচ্ছিল, তার কাছে যা কিছু ছিল সব সে দিয়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত তার কাছে একটা গোল্ড মেডেল ছিল, যেটা অ্যাওয়ার্ড প্রাপ্ত গোল্ড মেডেল, এটা সে দিবে না। তখন ডাকাতরা তার সাথে জোরাজোরি করতেছিল এটা নেওয়ার জন্য। যখন দিচ্ছিল না, তখন তাকে বলতেছিল যে তাকে এক কাজ কর, যেহেতু দিচ্ছে না, সে আমাদের সময়টাও কি নষ্ট করতেছে, তাকে ধরে জানলা দিয়ে ছিটকে ফেলে দিই। চলন্ত ট্রেন থেকে তাকে জানলা দিয়ে ছিটকে ফেলে দিছিল। যখন বাইরে যখন পড়ছে, আরেকটা ট্রেন লাইনের মধ্যে সে কাটা পড়ে, তার পায়ের উপর দিয়ে ট্রেন চলে যায়, পা একবারে ছেঁচড়ায় গেছে, পা দিয়ে রক্ত ঝরতেছিল, সে সেন্সলেস। ওই রক্ত পোকামাকড় ইঁদুর থেকে শুরু করে খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল। যখন সকাল আইছে, কৃষক গেছে ফসল ফলাতে, গিয়ে দেখে একটা মেয়ে ট্রেন লাইনে কাটা পড়ে আছে, গিয়ে দেখে সে বেঁচে আছে, কিন্তু সে সেন্সলেস।
তাকে নিয়ে গেছে একটা পল্লী ডাক্তারের কাছে। পল্লী ডাক্তার তাকে দেখেই বললো তাকে বাঁচানো আমার পক্ষে সম্ভব না, যেভাবে রক্তক্ষরণ হচ্ছে তাকে সদর হসপিটালে নিয়ে যেতে হবে। সদর হসপিটালে গেলে মিনিমাম 12 ঘন্টা সময় লাগবে, সে মারাও যেতে পারে। শেষ পর্যন্ত পল্লী ডাক্তার সনাতন পদ্ধতিতে ইউজ করে তার চোখের সামনে দা দিয়ে তার পা কেটে ফেলা হয়, লাগানো হয় আর্টিফিশিয়াল লেগ। যখন সকাল হয় তখন বিভিন্ন পত্রিকায়, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে নিউজ আসে অনুরিমা সিনহা টিকিট কেটে ট্রেনে ওঠা নাই, এই জন্য আত্মসম্মানের ভয়ে ট্রেন থেকে সে লাফ দিছে। অনেক পত্রিকায় আসে যে তার দাম্পত্য কলহ যাচ্ছে, সংসার জীবনে সে সুখী না, এই জন্য আত্মহত্যা করার জন্য ট্রেন থেকে সে লাফ দিছে। তার দু চোখ দিয়ে পানি চলে আসছে এই দৃশ্য দেখে, এই নিউজ দেখে। সে বলতেছিল যে ইন্ডিয়ার জন্য আমি এতগুলো গোল্ড মেডেল, এতগুলো অ্যাওয়ার্ড নিয়ে আসছি, সে ইন্ডিয়ার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া জানতেই ছিল না আসল সত্য ঘটনা কি। তারা আমার সম্বন্ধে কি সমালোচনা শুরু করছে, নেগেটিভ কি তথ্য প্রচার করা শুরু করছে। সেদিন সেই বেডে শুয়েই এভাবে করে বলতেছিল, হে ভগবান তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো নিশ্চয়ই কোনো ইতিহাস রচনা করার জন্য, না তো আমার বাঁচার কথা ছিল না। ইয়েস, আমি ইতিহাস রচনা করতে চাই। সেই ইতিহাসটা হলো আমি এভারেস্ট জয় করতে চাই। বিশ্বাস করেন এই কথা শুনে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব শুরু করা সবাই বলতেছিল, অনুরিমা তোমার 2 পা নাই, তুমি তো হারতেই পারো না, তুমি এভারেস্ট জয় করবা, তুমি তো পাগল হয়ে গেছো। বিশ্বাস করেন তার পাগলামিতে এতটাই জিত ছিল যে শেষ পর্যন্ত সে 21শে মে 2013 সালে এভারেস্টে জয় করে ফেলে। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আমি আপনাকেই বলতেছি, সে কি ঝুঁকি নেয় নাই? আজকে না নিলে সেও সফল হইতে পারতো না। এই পাগলামি জিতরাই তাকে কি করছে, সফল করছে। এবং সে আবারও কি অ্যামাজন ইন্ডিয়ান অ্যাওয়ার্ড পায় 2014 সালে ডক্টর এপিজে আবুল কালাম আজাদের কাছ থেকে। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, তাহলে বুঝতে হবে সে শুধুমাত্র কি সফল হওয়ার জন্য যে জিনিসটা দরকার, একটা পাগলামি দরকার, একটা জিদ দরকার, একটা ঝুঁকি দরকার। ইয়েস আর নো? এই মানুষ কি হতে পারে, সফল হতে পারে। এবং অনুরিমা সিনহা এভাবে করে বলে, মানুষ বিকলাঙ্গ শারীরিক ভাবে নয়, মানসিক ভাবে হয়। সত্যিকার অর্থে আমরা শারীরিক ভাবে সুস্থ থাকে না, শারীরিক ভাবে সুস্থ থেকেও আমরা সফলতা নিয়ে আসতে পারি না। কারণ কেন? মানসিক ভাবে আপনি অসুস্থ, আপনি নিজেই জানেন না আপনি যে সফল হতে পারেন। কারণ এই মনটাকে একবার বলেন নাই যে আমি সফল হব, যার জন্য কিন্তু আপনার সফলতা আসতেছে না। এই জন্য বললাম, তার একটা ট্রেনিং আমি কলকাতা গিয়ে করছিলাম, 1.5 ঘন্টা একটা সেশন করছিলাম। সেশনটার মধ্যে লাস্ট স্লাইডটা তার এরকম হয়েছিল, এখনো তো এই বাস পাখির আসল উড়াল বাকি, এখনো তো দুঃখিনী মেয়েটার ধৈর্যের পরীক্ষা বাকি, মাত্র তো সমুদ্র জয় করলাম, এখনো পুরো আসমান বাকি। বলেন একটা মানুষ যদি এইভাবে তাকে জাহির করতে পারে, বলেন আমি কি আপনাদের বলছি এভারেস্ট জয় করতে? এখানে এমন কোন ব্যক্তি আছেন যার 2টা পা নাই? এমন কোন ব্যক্তি আছেন যারা এখানে পঙ্গু? তাহলে কেন এই কোম্পানিতে 20 জন স্টার আছে, একজন সুপার স্টার আছে, তারা তো আপনার মতোই ছিল। তারা যেই কাজটা করে স্টার হয়েছে, সেম কাজটা করে আপনি স্টার হইতো। আমি তো এভারেস্ট জয় করতে পারি নাই, অনেকের মধ্যে একজন হইতেই আপনার। আরে 20 জন ব্যক্তি যে কাজটা করছে, আপনিও সেই কাজটা পারেন। ইয়েস আর নো ব্রাদার? আমরা কি স্টার হতে পারি? বললাম ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউর ফিউচার। একটা সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। এই সিদ্ধান্ত নিতে পারবো। এই জন্য বললাম একটা সিদ্ধান্ত আপনাকে মাটি থেকে আকাশে নিয়ে যেতে পারে, আবার একটা সিদ্ধান্ত আপনাকে আকাশ থেকে মাটিতে ফেলতে পারে। ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউর ফিউচার। একটা সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। ইয়েস আর নো ব্রাদার? এই যে রতন টাটা একটা কথা বলছিলেন, আই ডোন্ট বিলিভ ইন টকিং দ্য রাইট ডিসিশন, আই টক ডিসিশন এন্ড দেন মেক দেম রাইট। তার মানে হচ্ছে আমি সঠিক সিদ্ধান্ত না তো বিশ্বাস রাখি না, আমি সিদ্ধান্ত নেই তারপরে সেটাকে সঠিক বানাই। কি বানাই? সেটাকে সঠিক বানাই। আজকে আমির সাহেব একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে, আমরা কয়েকজন ব্যক্তি একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে ওই ব্যক্তিগুলাকে 2019 সালের 14 সেপ্টেম্বর বসুন্ধরা কনভেনশন হল, যেখানে 5000 লোকের সামনে আমাদেরকে বরণ করা হয়েছিল, স্বীকৃতি দেওয়া হাত থেকে নিয়েছিলাম। হ্যালো ব্রাদার, ওইটার অনুভূতি আজকে শেয়ার করার সময় নাই।
হয়তো এই শেয়ারিং কেয়ারিং ইউটিউবে পাবেন, কেমন লাগছিল ওই অনুভূতি ওইখানেই সীমাবদ্ধ ভাই। ওইখানে না আসলে ওই অনুভূতি আপনি কখনো প্রকাশ করতে পারবেন না। ওইটা কাজের মাধ্যমে স্বীকৃতি যখন পাবেন তখন অনুভূতি আলটিমেট ভিতর থেকে চলে আসবে। ইয়েস আর নো ব্রাদার? এই জন্য বললাম তারা যদি পারে তাহলে আপনি কি পারেন না? কি পারেন কিনা বলেন? এই জন্য বললাম আপনি মানুষের কারো করুণার পাত্র হবেন কেন? আরে সেজদা করলে ভক্তি করলে একজন ব্যক্তিরা করবেন, সেটা হলো মহান সৃষ্টিকর্তা, তার কাছে মাথা নত হবে। আর কারো কাছে মাথা নত করার জন্য আপনার পৃথিবীতে জন্ম হয় নাই। এই জন্য বললাম হেলো ব্রাদার, আজ যারা পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত তারা একদিন আপনার আমার মতোই ছিলেন। আপনি ইচ্ছা করলে হতে পারেন জ্ঞানী গুণী ধনী জনপ্রিয় আলোচিত ব্যক্তি, আপনি ইচ্ছা করে মানুষের মন জয় করে হতে পারেন বিশ্ব জননন্দিত আলোকিত মানুষ। সবার মুখে থাকবে আপনার নাম, আপনার হতাশ হবার কোনো কারণ নেই। বেকার জীবনের সুপ্ত প্রতিভা বিকাশে ফুলের মতো সুন্দর হবে জীবন, হৃদয় আকাশে উঠবে চাঁদের হাসি, আনন্দময় জীবনের পথ দেখাবে এক্সিলেন্ট ওয়ার্ক। জীবনটাকে নতুন করে পরিবর্তন করতে। ইয়েস আর নো ব্রাদার? আমি তো এভাবে করে বলি হ্যালো ব্রাদার, হয়তো আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ একটা পুণ্যের কাজ করছিল, নাহলে আমার বাপে একটা পুণ্যের কাজ করছিল, না হয় আমার মা একটা পুণ্যের কাজ করছিল, না হয় এই সাহেব তার মনের অজান্তে কোন একটা পুণ্যের কাজ করছিল, যার জন্য সৃষ্টিকর্তা আমার এক্সিলেন্ট ওয়ার্ডে নিয়ে আসছে। আমার সাহেবের এক্সিলেন্ট ওয়ার্ডে আসার ভাই কথা ছিল না। কি কথা ছিল? কেন আমি ব্যাংকের জব ছেড়ে এখানে আসবে? অবশ্যই পুণ্যের কাজ করছে দেখা সৃষ্টিটা এখন আমাকে এক্সিলেন্ট ওয়ার্ডে নিয়ে আসছে, যার জন্য সাইক্কা চালাইতে পারি। ওই আমার বাপে তো ভাই 10 থেকে 15,000 টাকা স্যালারি চাকরি করতো, কখনো সাইকেল কেনার স্বপ্ন দেখে নাই। আমার মাকে মিথ্যা বলা নাই তোমাকে আমি কক্সবাজার নিয়ে যাব, মিথ্যা অভিনয়টা বন্ধ করতে পারা নাই, সে ভয় পাইছে। কক্সবাজার কিভাবে নিয়ে যায়? 10 থেকে 15,000 টাকা স্যালারি চাকরি করা সম্ভব না। আমি যে চিন্তা করতাম আমি তো তারই সন্তান, সে সাইকেল চালায় নাই কখনো, আমার মাকে নিয়ে কখনো কক্সবাজারে আসে নাই, কখনো কোনোদিনও আসে নাই। আমি তো তারই সন্তান, আমি কিভাবে স্বপ্ন দেখি আমি 4 চাকা ইউজ করব, আমি নিজের প্রাইভেট কার থাকবে। আমি কিভাবে স্বপ্ন দেখি আমার ওয়াইফকে নিয়ে আমি কোথায় আসবো? কক্সবাজার। আমি কিভাবে স্বপ্ন দেখি বাই রোডে না বাই গিয়া বাই গিয়া। এই জন্য বললাম ভাই হেলো ব্রাদার, আমি এভাবে করে বলতে চাই আপনি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেন এটা সবচেয়ে বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে দিয়ে কোন ফ্যামিলি গঠিত হবে। ইয়েস আর নো ব্রাদার? আমার বাপে যা চিন্তা করে নাই সাহেবেরা চিন্তা করতে দেখি আজকে সফল। ইয়েস আর নো ব্রাদার? এটা মাথায় রাখতে হবে। বলেন তাহলে আমরা কি সফল হতে চাই? সফল হতে চাই, কিন্তু প্রবলেম একটাই, বাংলাদেশের মানুষের কিন্তু সেরাম বাপ, হিরাম বাপ, সেরাম বাপ। দেখেন হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছে, হয়তো এমবিএ কমপ্লিট করছে, আজকে তাদেরকে আপনি এক্সিলেন্ট ওয়ার্ডে ইনভাইটটা করে দেখেন না, বলবো এটা কি আমার সাথে যায়? এটা তো যায়। তাহলে কি যায় এটা তো আমার জানতে হবে। ইয়েস আর নো? জানতে হবে না? উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা আদরের সন্তান, তাদের কিন্তু সেরা বাপ, তারা বাংলাদেশের বিখ্যাত নামিদারি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, তাদের কিন্তু সেরা বাপ। আজকাল এইসব পোলাপার মুরব্বী দেখলে তেমন একটা সালাম টালাম দেয়, সালাম টালাম দেয় না, তবে নিজেদের মধ্যে সালাম ফিরিয়ে হয়, ইউ ওয়াসা ডগ। একজন আরেকজনের কুত্তা বলতেছে এদের বাবা সে কি আসে, খুব বাবা সে। দেখেন বাপ নেওয়ার আরো কিছু স্টাইল আছে, বাইক চালাই তো একটু বাঁকা চালাইতে, কারণ সোজা চালায় ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, সিএনজি ড্রাইভার, সে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, সে একটু বাঁকা চালাই। বাপ নেওয়ার আরো কিছু স্টাইল আছে, ফেসবুক সারা জীবন কোন স্ট্যাটাস আপডেট নাই, হঠাৎ করে স্ট্যাটাস আপডেট, আই এম ওয়েটিং ফর ইউ। কিছুক্ষণ পর পর ছবি আপলোড দেয়, কেউ লাইক করে না, কমেন্ট করে না। বাপ নেওয়ার আরো কিছু স্টাইল আছে, মুভি দেখা। আজকাল বাংলা মুভিতে বাপ আসে না, এটা সে ইংলিশ মুভি দেখতে হবে।
কি মুভি দেখতে হবে? কারণ দুই একটা ইংলিশ মুভির নাম যদি বান্ধবীর সামনে না বলতে পারে তাহলে বাবা আসে না। এই জন্য ইংলিশ মুভি দেখে, সিনেপ্লেক্স ব্লকবাস্টারের মতো জায়গায় গিয়ে ইংলিশ মুভি দেখে। এবার বান্ধবীদের সামনে গিয়ে দুইটা ইংলিশ মুভির নাম ডায়লগ সারে, ফাইনাল স্কুল, মিশন ইম্পসিবল, টার্মিনেটর 2 ডট ডট ডট। আর মেয়ের জানি কেমন, ওই ছেলেটা খুব কালচার, খুব সাউন্ড। একটা শ্রেণী চিন্তা করলো আজকাল ইংলিশ মুভি তো ভাব আসে না, এই জন্য একটা গ্রুপ ইটালিয়ান মুভি দেখা শুরু করছে। এবার আসেন, একটা মেয়ে যখন একটা ছবি ফেসবুকে আপলোড দেয়, সাথে সাথে 20 থেকে 25টা কমেন্ট করে, অসাম, কুল, মাইন্ড ব্লোয়িং, ফ্যাবুলাস, বিউটিফুল, নাইস, ডট ডট ডট। কিন্তু একটা শ্রেণী চিন্তা করলো আজকাল ইংলিশে কমেন্ট করলে আজকাল মেয়েদের অ্যাটেনশন পাওয়া যায় না, সবাই ইংলিশে কমেন্ট করে, এই জন্য অ্যাটেনশন পাওয়া যায় না। এখন সে চিন্তা করলো ইটালিয়ান ভাষায় কমেন্ট করবো, লিখবো বেলা সোনিয়া, লেখা বলছে বেলা না সোনিয়া। এবার সোনিয়া তো কি পাত্তা রাখতো এরকম ফেসবুকে দেয় না। এবার প্রাইভেট ইউনিভার্সিটি টি স্টলে বসে বন্ধু বান্ধব নিয়ে কি চা খাচ্ছে। এবার সোনিয়া পাশ দিয়া যাচ্ছে, পাশে থেকে বন্ধু কমেন্ট করে বলছে, হোয়াট এ পিচ মামা, হট পিচ। এতে তাদের বাবা সে বাপের টাকায় ভুটানে খুব বাবা সে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের কথা বললে যায় না, যায় তো হট পিচ। রাইট, यस। আসেন প্রাইভেট ইউনিভার্সিটির কথা বাদ দিয়ে ঢাকা ভার্সিটি স্টুডেন্টদের কথা বলি। বাংলাদেশের একমাত্র কি অন্যতম ভার্সিটি হলো যাকে অক্সফোর্ড বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাদের আমার সেরা বাপ, তাদের বাপটা একটু ভিন্ন স্টাইলের। আসেন তাদের বাপ নয় স্টাইলটা একটু বলি। তারা দেখবেন একটা 3/4 পাঞ্জাবি পরে, কোলাপুরি চপ্পল, কাঁধে লম্বা একটা ব্যাগ, আর শুধু হালকা লম্বা লম্বা থাকবো কবি কবি বাপ, এবং কবি নির্মলন্দ কবিতা, রোমান্টিক কবিতা পড়তে থাকে। আর মেয়ের রাজধানী কেমন টপ টপ করে ফেলে বেড়াতে। আর তাদেরকে নিয়ে যায় রমনা, বটমূলে, ধানমন্ডি, লেকে, সিপায় সাপায়। 10 টাকার বাদাম কিনা স্বপ্ন দেখায়, তোমার জন্য গাড়ি হবে, বাড়ি হবে, এই হবে, সে হবে। আরে পারাই না তোরা তোরা 10 টাকার বাদাম, তুই এত স্বপ্ন কেমনে দেখাস? আর যত রকম ডে আছে, ডে এর অপেক্ষা থাকে, ভ্যালেন্টাইন্স ডে কবে আসবো, তো সিপাই সাপাই যাই। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য বললাম, দেখেন বিয়ের আগে তারা কি বলে, রোজ ডে, প্রপোজ ডে, হার্ট ডে, চকলেট ডে, কিস ডে। আর বিয়ের পর বলে থালা দে, গ্লাস দে, প্লেট দে, কাপড় দে। বললাম দেখেন, আজ থেকে 20 বছর আগে যখন ওই সাবানা আর আলমগীরের ছবি দেখছি, যে কোনো কারণে হোক সাবানা শেখা খাইছে। কি খাইছে? সাবানা শেখা খাইছে। ওই সময় কিন্তু শেখা খেলে কিন্তু হাত কিন্তু কেটে বলতো, ব্রেন দিয়ে ক্যাস ক্যাস ক্যাস, ইয়েস আর নো। ইমোশনটা কিন্তু ওই জায়গায় হিট করতো, ইয়েস আর নো। আর ওই সময় অ্যানালগ যুগ ছিল, এত ডিজিটাল যুগ ছিল না, ছিল অ্যানালগ যুগে ওই সাবানা গান গাইতো, যেও না সাথী চলেছে একলা কোথায়, ইয়েস আর নো। আর এখন মেয়েরা শেখা গেলে গান গায়, চলে গেছ তাতে কি, নতুন একটা পেয়েছি। কিছুটা পরিবর্তন হয়েছে, ইয়েস আর নো ব্রাদার, ইয়েস আর নো ব্রাদার। এখন মেয়েরা চিন্তা করে, যত শেখা তত বাইরা, যত শেখা তত ক্রেডিট, সেঞ্চুরিটা করলে ভালো লাগে না তাদের। এই জন্য বললাম এখন কিন্তু সুইসাইডের সংখ্যা কম। কি সুইসাইডের সংখ্যা কি? ওরা বলে এটা ডোন্ট কেয়ার, এটা হতেই পারে, এটা লাইফের একটা অংশ। আর বেশি শেখা আপনি তো আসলে শিখা যারা প্রেম কিভাবে করে। এই জন্য বললাম মেরো ব্রাদার আসেন, ওই বালাই মাদের কথা বলি, কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস কেন? এখন থেকে এভাবে ভাত খাবো কেন রে? কারণ বাবা প্রতিদিন বলে, আর কতদিন বসে বসে খাবি? এই সেই এমবিবিএস, এই সেই এমবিবিএস বুঝেন নাই? মা বাবার বেকার সন্তান, মা বাবার বেকার সন্তান এখন বুঝতেছে জীবন কি জিনিস। মাস্টার্স এমবিএ কমপ্লিট করার পর এখন বাপে যখন বলে এটা চাকরি নেই, তখন মনে পড়ে সময়গুলো কিভাবে নষ্ট করছিল, চিপায় চাপায়। এখন এই সময়ের ভ্যালু তার কাছে অনেক। ইয়েস আর নো? ইয়েস আর নো? এই জন্য বলা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট দিছে
4,82,00,000 প্রকৃত বেকার বাংলাদেশে। 4,82,00,000 প্রকৃত বেকার। তাহলে আসেন, বাংলাদেশ প্রতিদিন বলতেছে চাকরির হাহাকার প্রতিনিয়ত বাড়ছে, এটা কমতেছে না। জীবনের লক্ষ্য কি জানা? 63% তরুণ, যে রিপোর্ট দিছে প্রথম আলো। তাদের জিজ্ঞাসা করেন তুমি পড়াশোনা কেন করো, একটা চাকরি লাগবে, এছাড়া তাদের মাথায় কিচ্ছু নাই। আর কেনই বা এটা বলবে না? ছোটবেলা যখন আমাদের অ্যাপ্লিকেশন লেখা শিখাইছি, দরখাস্ত লেখা শিখাইছি, কি লেখাইছি জানেন? বিনা বেতন অধ্যয়নের জন্য আবেদনপত্র, 3 দিনের ছুটি আবেদনপত্র, মধ্যে ডায়লগুলো কোথায় দেওয়া হয়? চাকরি করলে কখনো আমাদের শিখাইছে বিজনেস করার জন্য একটা আবেদনপত্র লেখো? মাথায় ঢুকছে কি www.sakri.com। এর থেকে আমরা বেরোতে পারি। এই জন্যই ডক্টর এপিজে আবুল কালাম বলছিলেন, শিক্ষার উদ্দেশ্য যদি শুধুমাত্র চাকরি পাওয়া হয়, এই দেশে শুধু চাকররাই জন্মাবে, মালিক নয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন, আমরা জন্মগতভাবে উদ্যুক্ত হয়ে জন্মগ্রহণ করি, কিন্তু সমাজ আমাদের এমন ভাবে মগজ দোলাই দেয় যে আমরা চাকরি খুঁজতে বাধ্য হই, যার জন্য বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। ভাই, শিক্ষার উদ্দেশ্য কি শুধুমাত্র চাকরি পাওয়া? ব্যাপারটা কি তাই? তাহলে এই দেশ কিভাবে উন্নত হবে ভাই? আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ব্যবসা করতে হালাল, সত্য করেছি হারাম, কিন্তু আমরা বিজনেস করতে চাই না, চাকরি করতে। চাকরির কথা একবার উচ্চারণ করে না। অথচ এটাকে ফলো করতেছে বিধর্মীরা, তারা বিজনেস করে আর তাদের আন্ডারে আমরা চাকরি করি। এই জন্য মামা বেরো ব্রাদার, দেখেন উচ্চ শিক্ষিত বেকারত্বে বাংলাদেশের স্থান হলো দ্বিতীয়। কোথায়? দ্বিতীয়। প্রথম স্থানে কি আছে? পাকিস্তান, দ্বিতীয় স্থানে বাংলাদেশ, তৃতীয় স্থানে ভারত, চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। সার্কের মধ্যে 4 দেশ, এর মধ্যে বাংলাদেশের স্থান কোথায়? দ্বিতীয়। দেখেন 2019 সালে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল মেবি আমার জানা মতে, যেখানে বিসিএস ক্যাডার হিসাবে মাত্র 2024 জনকে নিয়োগ দেওয়া হবে। অ্যাপ্লাই করতে 4.5 লক্ষ শিক্ষার্থী। কত? 4.5 লক্ষ শিক্ষার্থী অ্যাপ্লাই করছে। নিবে কত? 2024। এর মধ্যে আবার কোটা আছে। মুক্তিযোদ্ধা কোটা হলো 30%, মহিলা কোটা 10%, জেলা কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%, উপজাতি কোটা 5%, বিশেষ ক্ষমতা 5%। তাহলে মোট কোটা কত পার্সেন্ট? 56%। এই 56% আপনি হাতে দিতে পারবেন না, এটা বরাদ্দকৃত কোটা। এখানে কেন হাত দেওয়া যাবে না? সাধারণ কোটা কত পার্সেন্ট? 44%। 2024 এর 56% হলো 1034, বাকি মাত্র 890 দেশের সকল অবাগাদের জন্য। এই 890 জন্য বারবার বিসিএস অংশগ্রহণ করতেছে। চিন্তা করতে পারেন, এখানে তাদের সময় আছে, শ্রম আছে, মেধা আছে, কিন্তু আমাদের কোম্পানির কথা বললে আসবে না, কারণ এটা তার সাথে যায় না, এটা তার সাথে যায় না। আজকে দেখেন কোটা আন্দোলন কি বাংলাদেশে হয় না? কোটা বাদ করার জন্য হয়েছে কিনা ভাই? দেখেন না বিভিন্ন নিউজে, হয়েছে কিনা? আপনারাই শুধু জানেন না, ওয়ার্ল্ডের সবাই জানা বাংলাদেশে কোটা আন্দোলন হয়েছে। এই 56% কোটাকে বাদ করার জন্য তারা আন্দোলন করছে, যে সবাই সাধারণ কোটায় নিয়ে আসে, যার যার যোগ্যতা অনুযায়ী সে কিভাবে চাকরি পাবে। এই আন্দোলন কিন্তু বাংলাদেশে হয়েছে, এবং সেখানে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে আমার জানা মতে। দেখেন ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা গলায় সার্টিফিকেট ঝুলে শাহবাগ ও জাল দিচ্ছে, এটা পত্রিকার কাহিনী না। বিশ্বের মানুষকে দেখানোর জন্য লজ্জাজনক প্রতিবাদ করলো বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রিধারী বেকার ছাত্ররা। এখন প্রশ্ন হচ্ছে, এটা সমাধান কি? সরকার পরিবর্তন করতে হবে? করলে কি সমাধান হয়ে যাবে? ব্যাপারটা কি তাই? কেন এই সরকার আগে কি কোনো সরকার ছিল না? এটা সমাধান দিতে পারছে? এই সরকার পরিবর্তন হলো, এর কোনো সমাধান নাই, সমাধান হয়েছে আমাদের কাছে। এই চাকরি থেকে আমাদের বের হতে হবে। কি হতে হবে? বের হতে হবে, উদ্যোক্তা হতে হবে। কি হতে হবে? উদ্যোক্তা নাই, এর সমাধান নাই। সরকার পরিবর্তন করলেই এই সরকারের দোষারোপ করে আপনার কোনো লাভ নাই। এর সমাধান ওয়ার্ল্ডের কেউ দিতে পারবো না, বাংলাদেশে দিতে পারবো শুধু আমরা,
যদি আমরা চাকরি পাওয়ার উদ্দেশ্যে যদি পড়াশোনা না করে থাকি, উদ্যোক্তা হওয়ার জন্য পড়াশোনা করি। ইয়েস আর নো? ইয়েস আর নো? আজকে ঢাকা ভার্সিটি, অক্সফোর্ড বলা হয়, তারাও কি আজকে সেখানে পাস করে জব পাচ্ছে না। আর অন্যান্য ভার্সিটির কথা বাদ দিয়ে যাবেন, অন্যান্য ভার্সিটির কথা আর উন্মুক্ত থেকে পাস করে তাদের তো লাইনই নেই। তার ইয়েস আর নো? ইয়েস আর নো? এটাই তো স্বাভাবিক, এটাই ভাই সত্য। আমি কি কারণে জানি ঢাকা ভার্সিটির টিএসসি সত্য দিতে যাচ্ছিলাম, তো ওইখান থেকে কোটা আন্দোলনকারীরা বসে বসে অপরাধী গান্ডারে তারা নকল করছে, অপরাধী গান্ডারা রিমিক্স করে তারা কোটা আন্দোলনে ঢুকেছে। আমরা গানটাকে শুনে নেই, অপরাধী গান, মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে। এটা কিন্তু খুব জনপ্রিয় একটা গান ছিল ওয়ার্ল্ডের মধ্যে, বিভিন্ন ভাষায় কিন্তু রূপান্তর হয়েছে। ইয়েস আর নো? এটাকে তারা কোটা আন্দোলনে নিয়ে আসছে। তাদের স্লোগানটা ছিল এরকম, গানটা ছিল এরকম, পুরো লাইনটা আমি বলতে পারবো না, তবে কিছু লাইন আমার মনে আছে। গানটা এইভাবে তারা রিমিক্স করছিল, ছোটবেলা মাঝে মাঝে স্বপ্ন দেখতাম আমি বড় হয়ে মায়ের মুখে হাসি ফোটাতাম, মায়ের মুখের হাসির জন্য স্কুলে যেতাম, দেশের জন্য কাজ করে শপথ করে দিতাম, মনের মধ্যে ইচ্ছা থাকে বড় হতে চাই, কিন্তু কোটার জন্য সে সুযোগ তো বাংলাদেশে নাই। আমার যেমন টাকা পয়সা মামা কারো নাই, চল 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 সবাই কোটা আন্দোলনে যাই। কোটারে কোটারে তুই অপরাধী রে, আমার পড়াশোনার টাকা পয়সা তুই ফিরিয়ে দে, আমার স্বপ্নগুলো নষ্ট করার অধিকার দিল কে? কোটারে কোটারে তুই অপরাধী রে। আমি মনে মনে বলে আহারে যতক্ষণে কোটা আন্দোলনকারী গানটা তো রেডি করছো, এতক্ষণ যদি শুধু এক্সিলেন্ট রং নিয়ে চিন্তা করতি, ইনশাআল্লাহ তোর বাসায় গাড়ি যেত। গাড়ি যাইতো, কারণ নেপোলিয়ন হিল একটা বই লিখছে, চিন্তা করলে ধনী হওয়া যায়, কাজ করার কথা বলে না। আপনি মনে করেন না এই গানটা একটা চিন্তার ফসল? ইয়েস আর নো? এই গানটা কি একদিনে বানানো হয়েছে? না, এই ওয়ার্ডগুলো সেন্টেন্সগুলো মিলাইতে তারা অনেক পরিশ্রম করতেছে। আমি তো শুধু ভাই শুনে গেছি, আর যেটা লিখছে গানটা রিমিক্স করছে সে জানে এটা মিলাইতে কতক্ষণ আছে, তার ব্রেনটারে কি পরিমাণ ইউজ করতেছে। ইয়েস আর নো? ইয়েস আর নো? এই জন্য বললাম চিন্তা করলে সফল হওয়া যায়। কি করা যায়? সফল হওয়া যায়। এই চিন্তাটা শুধু ভাই করেন, সফলতার জন্য আর কোনো কিছু করা দরকার নাই। এই জন্য বললাম যে দেশে 17 বছর পড়ালেখা করে পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির আবেদন করতে গিয়ে বেকার যুবক শুনে আই এম সরি উই ওয়ান্ট এ 22 years old graduate with 10 years of experience you don't qualify, তখন কেমন লাগে? এই ছেলেটা পিলিতে দেখছে, রিটেনে দেখছে, বাইবা পড়ে গিয়ে সে কি তাকে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে সেই ধরনের প্রশ্নের অ্যানসার সে দিচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তাকে নেওয়া হবে না। কি হবে না? যাকে নেওয়া তাকে আগেই নিয়ে নিছে। এটা হলো সৌজন্য বোর্ড। কি বোর্ড? সৌজন্য বোর্ড। এই জন্য তাকে বাদ করার জন্য তাকে ব্লকিং কোশ্চেন করছে। ব্লকিং কোশ্চেন হইছে যে প্রশ্নের কোনো অ্যানসার নাই, অ্যানসার দিতেও পারবে না, তাকে নিল না। তখন তাকে প্রশ্ন করছিল আমাদের 22 বছরের একজন গ্রাজুয়েট দরকার, যার 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে সে কি 12 বছর থেকে চাকরি করা শুরু করবে? এই প্রশ্নের অ্যানসার দিতে পারে নাই, তার জব হয়। আমার প্রশ্ন হচ্ছে অভিজ্ঞতা যারা চাকরি দেওয়া হয় না, তখন প্রশ্ন লাগে তাহলে 17 বছর ওয়ার্কশপে কাজ শিখলে দিতে হতো। যেই দেশে পাস করার 4 বছরের মধ্যে বিয়ে করতে গেলে পাত্রীর মা প্রতিষ্ঠিত পাত্রের দোহাই দিয়ে বিদায় করে দেয়, সেখানে প্রশ্ন আসে 17 বছর পড়াশোনা না করে তো ব্যবসার চিন্তা করলে হতো, কারি কারি টাকা থাকতো। 17 বছর পড়ালেখা করে যদি 15,000 টাকা বেতনে সকাল 9টা থেকে রাত 9টা ডিউটির অফার আসে, তাহলে নামের আগে গ্রাজুয়েট শব্দের দরকার কি? সিএনজি চালিয়ে তো মাসে 20,000 টাকার বেশি ইনকাম করা যায়। কি করা যায় কিনা? করতেছে কিনা? আজকে উবার চালায় অনেকে 30-40,000 টাকা ইনকাম করে। ইয়েস আর নো? ইয়েস আর নো? এই জন্য বললাম তারুণ্যের হতাশা হাজার মোটিভেশনাল বাণী শুনে দূর করা যায় না। পেটে ভাত না থাকলে মোটিভেশন পিছন দিয়া পালাবে। এই সমাজে মোটিভেশন দেওয়া লোকের অভাব নাই, কিন্তু কাজ দেওয়া লোকের অভাব আছে। ইয়েস আর নো? ইয়েস আর নো? এই জন্য বলবো হেল্প ব্রাদার পরিবারের বোঝা হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। অন্তত মায়ের কান্না জড়ানো কণ্ঠে শুনতে হবে না, খোকা কিছু একটা কর। অন্তত বাবার ঘাম জড়ানো টাকা মাস শেষে বেহায়ের মতো নিতে হবে না। এই জন্য বললাম হেল্প ব্রাদার মাস্টার্স পাস করা বেকার যুবক বিভিন্ন গ্রুপে চাকরির পোস্ট গুলো নিয়মিত দেখেন, 8 ঘন্টা ডিউটি, 16,000 টাকা বেতন, তাও আবার এই ইট পাথরের ব্যয়বহুল রঙিন শহরে।
তার সাথে যোগ্যতা তো লাগবেই, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে, আর লবিন থাকলে তো কোনো কথাই নাই। আবার যোগ্যতা অভিজ্ঞতার মাথায় গুলি করে লবিনের মাধ্যমে চাকরি চলে যায় অযোগ্য লোকের হাতে। তারপর ওই ছেলেগুলোর স্বপ্ন থেমে যায়নি, স্যার আমাকে 2000 টাকা কম দিয়েন, তাও চাকরির জায়গাটা আমাকেই নেন। চাকরি দাতারাও বসে নাই, সুযোগ পেলে ছাড়বে কেন? 2000 টাকা কমে 14000 টাকা বেতনে ওই মাস্টার্স পাস বেকার যুবককে নিয়োগ দেওয়া হয়। হ্যালো ব্রাদার, দুনিয়ার সবাই সিগারেট খেয়ে ধোঁয়া উড়ানোর জন্য রাত জাগে না, সবাই মোবাইল বিল বাড়ানোর জন্য নির্ঘুম রাত কাটে না, সবার জীবনে রাত্রে একইভাবে নেমে আসে না। সে ওভারটাইম করে, 16 ঘন্টা ডিউটি করে, অতিরিক্ত টাকা ক্যান্সার আক্রান্ত মায়ের জন্য সে ব্যয় করে। দুনিয়ার সবাই তাস খেলে, দুনিয়ার সকল ছেলেরাই তাস খেলে আর বাংলা পক্ষে সময় নষ্ট করে না। সবার জীবনে একইভাবে মানে রাতটা নেমে আসে না। ছোট বোন বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। বড় ভাই ভালো চাকরি না করলে ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আসে না। ছোট ভাইটা ঢাকা ভার্সিটিতে বলে তারও একটা খরচ আছে। ওই মাস শেষে 16,000 টাকা থেকে ওই 500 থেকে 600 টাকা বাঁচলো। ওই 500 থেকে 600 টাকা দিয়ে বন্ধু বান্ধব নিয়ে একটু ফুচকা খেতে পারলো, চটপটি খেতে পারলো। ওই সব ছেলেরা এটা প্রেম করতে পারে না। তাই এই সব ছেলেদের জীবনে প্রেম নেই, প্রেয়সী নেই, তবে হাহাকার আছে প্রেম ও প্রেয়সীর জন্য। তারপর ছেলেগুলোর স্বপ্ন থেমে যায়নি। সাধারণ জ্ঞান পড়ে বিসিএস এ পাস করার সুযোগ চায়, দিনরাত পার্টি করে তার বীজগণিত মিলিয়ে লিখিত পরীক্ষায় পাস করার সুযোগ পায়। স্যার 25,000 টাকা বেতন দিলে হবে, 1 টাকা বেশি দিতে হবে না, পরিবারকে নিয়ে একটু জীবনটা কাটিয়ে দিতে পারলেই হলো, পরিবারকে একটু ভালো রাখতে পারলেই হলো। এভাবে এক বুক স্বপ্ন নিয়ে স্বপ্নের লাগাম বেঁধে লেগে থাকে এইসব মাস্টার্স পাস বেকার যুবকরা। যখন বিসিএস এ চান্স পায় না, তখন সান্ত্বনা পুরস্কার স্বরূপ পড়ে, বিসিএস এ না হোক অন্তত ব্যাংকের জেনারেল অফিসারটা তো হবো, ব্যাংকের জেনারেল অফিসারের চাকরিটা না হোক অন্তত ক্যাশ অফিসার তো হবে, ক্যাশ অফিসার চাকরি না হোক অন্তত ওকে 2য় শ্রেণীর চাকরিতে পাবো। এইভাবে এক বুক স্বপ্নের লাগাম পেতে লেগে থাকে এই সব মাস্টার্স পাস বেকার যুবকরা। পরিশেষে বলতেছে, হ্যালো ব্রাদার, সার্টিফিকেটের সিজিপির সাথে পাল্লা দিয়ে দৌড়ানোর গল্প, প্রিয়াকে না পাওয়ার হাহাকারের সাথে পাল্লা দিয়ে ওই এগিয়ে যাওয়ার গল্প, পরিবারকে একটু ভালো রাখার গল্প, ভালো থাকার গল্প, এই গল্পগুলো কত শুনবো, কত দেখবো রে ভাই। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 6 মাস আগে প্রেস কনফারেন্স করে ঘোষণা দিয়েছে, চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, উদ্যোক্তা। আরে উদ্যোক্তা তৈরি করার কারণ হচ্ছে এই জন্য আমরা আপনার জন্য আশীর্বাদ হয়ে আসছে উদ্যোক্তা হওয়ার জন্য। আসেন হাতে হাত মিলা আমরা শুরু করি, কি শুরু করতে পারি? এই জন্য বললাম, খুলে দাও রুদ্ধদ্বার, জেলে দাও আলোশিখা, ভেঙে দাও লোহার শীতল, রই মনার পরাধীনতায় যাই যাবে যাক প্রাণ, এসো সোনার কিশোর দল, আবার হাতে হাত মিলাই আর বজ্র কণ্ঠে বলে যাই, এক্সিলেন্ট ওয়াল ছাড়া আমাদের কোনো গতি নাই। আমরা কি এক্সিলেন্ট ওয়ালে কাজটা করব? সিদ্ধান্ত নিতে পারি? আর এক্সিলেন্ট ওয়ালে 2 ধরনের সিদ্ধান্ত নিতে হবে। 18 কোটি লোক সিদ্ধান্ত নিতে পারে, ইয়েস আমি এক্সিলেন্ট ওয়ালে জয়েন করব, তাদের প্রোডাক্ট ইউজ করব। এটা দিয়ে কখনো স্টার হওয়া যায় না। যে সিদ্ধান্তের কারণে স্টার হবেন সেটা হচ্ছে আমি জয়েন করছি, সিদ্ধান্ত হচ্ছে আমি এখানে কাজ করে আমার জায়গা আমি পৌঁছাবো। ইয়েস তারা এখানে সফল, কাজ ছাড়া একটা ব্যক্তি এখানে সফল হতে পারবে না। 4 লাখ 80 অধরাই থেকে যাবে কাজ না করলে। ইয়েস আর নো? এমনি 4 লাখ 80 আমরা ইনকাম করি না, ওই কাজটা করার পরে আসে। ইয়েস আর নো? ট্রেডিশনাল সিস্টেমে গেলে মিনিমাম 10 কোটি টাকা নিয়ে নামলো, ক্যাশ নিয়ে নামলো, ইনভেস্ট করলো, মাসে 4 লাখ 80 কিনা সন্দেহ আছে। ইয়েস আর নো? এই জায়গার মধ্যে আপনি 4 লাখ 80 ইনকাম করবেন, এটা কি এত সহজ? কি মনে হয়? পরিশ্রম করতে হবে না? করতে হবে না ভাই? আর এই পদ্ধতিকে প্রতিষ্ঠিত করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তার নামটা বলার সাথে সাথে সর্বোচ্চ করজনীরা আমি আপনার কাছে আশা করতেই পারি। আত্মকর্মসংস্থানে, বেকার সমস্যা সমাধানে, বাড়তি অর্থ উপার্জনে, সৎ ও সমৃদ্ধ জীবনযাপনে, শ্রেণী বৈষম্য দূরীকরণে, অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন জাতি গঠনে যে ব্যক্তিরা আবারও লক্ষ লক্ষ তরুণ তরুণীকে উদ্যোক্তা হওয়ার জন্য আহ্বান করছে, সে এই দেশের সুহেল রানা নয়, সে জুয়েল রানা নয়, সে মাসুদ রানা নয়, সে হলো রয়্যাল রানা। ইয়েস এই লোকটা আজকে আমাকে ইনভাইট করার কারণে
আজকে আমি এই কোম্পানিতে কি আজকে স্টার হতে পেরেছি, আর আজকে আপনাদের মতো মূল্যবান ব্যক্তিরা আমার কথা টাকা দিয়ে শুনতেছেন, নাহলে আমার এমন কোনো যোগ্যতা নাই যে আমার কথা আপনার টাকা দিয়ে শুনতে হবে। হয়তো এমন একটা দিন আসবে আপনার ট্রেনিং আমার টাকা দিয়ে করতে হবে। ইয়েস আর নো? এটাই স্বাভাবিক। এই জন্য বললাম এখন থেকে ভাই একটু সিরিয়াস হন। সিরিয়াসটা আমার জন্য হওয়া দরকার নেই, আপনি নিজের জন্য হন। এই জীবনের একটা হাল খাতা এখন খোলেন, নাহলে পরবর্তীতে আফসোস করবেন। জীবনের হাল খাতাটা কেমন হবে আজকে সবটা এঁকে ফেলেন। ফেসবুকে যখন একটা পোস্ট দেন, ফেসবুক কিন্তু লেখা থাকে, যখন লেখাটা লেখেন হোয়াটস ইউর মাইন্ড, আপনার মন কি বলে, এখানে কি লিখবেন, আপনার লেখার স্টাইল দেখে বুঝবো আপনার মানসিকতা কি। মানসিকতা ফুটে উঠে লেখার মধ্যে। আমি কি বুঝাইতে পারছি? আপনাকে চিনার জন্য ফেসবুকে যথেষ্ট। আপনি তুর্কি এম্বাসিতে যান ভিসা লাগানোর জন্য, সবার আগে আপনি ফেসবুক আইডি দেখবেন। ফেসবুকে গিয়ে দেখবে আপনার পুরো চ্যাটিংটা দেখবে, আপডেট দেখবে, এরপর তার আপনাকে ভিসা দেবে। আমি কি বুঝাইতে পারছি? ব্যাপারটা এরকম। তো এই জন্য বললাম হেলো ব্রাদার, জীবনে একটা হাল খাতা করতে হবে। কি খাতা করতে হবে? হাল খাতা। দেখেন 10 বছর পূর্বে চাল ছিল 15 টাকা, ডাল ছিল 40 টাকা, গোশত ছিল 150 টাকা, পেঁয়াজ ছিল 10 টাকা, ডিম ছিল 8 টাকা হাতি, 223 টাকায় সংসার চলতো। কত টাকায়? তাহলে আসেন, বর্তমান বাজার মূল্য সেম জিনিস, কোনো রং চেঞ্জ হয় নাই, ফ্লেভার চেঞ্জ হয় নাই, সবকিছু আগের মতোই আছে। একই চাল খাচ্ছেন 70 টাকা দিয়ে, ডাল খাচ্ছেন 120 টাকা, গোশত 550 টাকা, পেঁয়াজ ছিল 60 টাকা, ডিম 32 টাকা হালি, ঠিক 3 গুণ দাম বাড়ছে 832 টাকা। সেম জিনিস খাচ্ছেন, 3 গুণ দাম বাড়ছে 10 বছর। কয় গুণ? 10 বছর পর বর্তমানের তুলনায় ভবিষ্যতে দ্রব্যমূল্য বাড়তে পারে 3 থেকে 4 গুণ। কি অস্বাভাবিক? অস্বাভাবিক? আসেন, বর্তমান মাসিক খরচ যদি হয় আপনার 30,000 টাকা, 10 বছর পর মাসিক খরচ হবে সেম জিনিস খাবেন, সেম ভরণ পোষণ করবেন, 30,000 ইনটু 3 90,000 টাকা। বলেন 3 গুণ কি আপনার স্যালারি বাড়বে? বাড়বে ভাই? বিশ্বাস করেন, আজ থেকে 20 বছর না 15 বছর আগে আমার মনে নাই সঠিকভাবে, যখন আমি ক্লাস 5 এ পড়ি, আমার বাপে 50 টাকা গরুর মাংস খাওয়াইছিল, 50 টাকা কেজি গরুর মাংস, 10 টাকা লিটার গরুর দুধ খেতাম। সেই গরুর দুধ এখন 80 টাকা লিটার, সেই গরুর মাংস এখন 600 টাকা কেজি। ইয়েস আর নো? ইয়েস আর নো? কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম ইলিশের দাম চরম বেড়ে গেছে। ইলিশ কেনার সাধ্যের বাইরে। এক লোক ইলিশ খাওয়ার খুব স্বপ্ন, ইলিশ খাইতে পারতেছে না পরিবার নিয়ে, শেষ পর্যন্ত ইলিশ একটা ঝুলাইছে, ভাত খায় ইলিশের গ্রাম নেই। ইলিশের কি নাই? গ্রাম নেই। কি সুন্দর বাসনা, ইলিশ আর খাইতে পারে। ইয়েস আর নো? ইয়েস আর নো? দেখেন, কখনো কোনোদিন চিন্তা করছি গরুর দুধ 250 মিলিগ্রাম প্যাকেটিং হবে, আধা লিটার প্যাকেটিং হবে? কখনো চিন্তা করছিলাম আজ থেকে 10 বছর আগে? সেই গরুর দুধ এখন 250, 500, 1 লিটার প্যাকেটিং। ওই দিন বেশি দূরে নয়, গরুর মাংস আপনার সাধ্যের বাইরে থাকবে। অনেকে সাধ্য থাকবে না, খাইতে মন চাইবে কিন্তু খাইতে পারবেন না। গরুর মাংস এইভাবে বাড়তেছে। ওই সময় 1 কেজি গরুর মাংস কিনা লাগবে, ওই সময় গরুর মাংস প্যাকেটে হবে 1 পিস, 2 পিস, 3 পিস। গরুর মাংস পাওয়া লাগবে। গরুর মাংসের ফ্লেভার নিতো তো ফ্লেভার, কারণ আপনার সাধ্যের ভিতরে নাই তো, ক্রয় ক্ষমতার বাইরে গরুর মাংস কি আছে, এই জন্য আপনি কিনবেন না। এই জন্য কি কিনবেন না? ইয়েস আর নো ব্রাদার? যদি এটাই হয় সামনে, বলেন আপনি বাংলাদেশে যতই আন্দোলন করেন কোন দ্রব্যমূল্যের দাম ঠিক রাখতে পারবেন? যেটা দাম একবার বাড়ছে নাকি জীবনে আর কমছে? ভাই কমছে। তাহলে এই আন্দোলন করে লাভ আছে? ইচ্ছা আন্দোলন না করে একটা বুদ্ধি আমরা করি না, আমার ইনকাম পাই,
কি বাড়াই দিই, তাহলে তো সমস্যা সমাধান। যেহেতু আন্দোলন করে দাম ঠিক রাখতে পারে না, দাম খালি বাড়ে, তাহলে আমার আন্দোলন করে লাভ কি? এর চেয়ে বলো আন্দোলন না করে আমার ইনকামটা বাড়াই। আজকে যে যেই পেশায় থাকেন না কেন, হতে পারে আপনার হাউস ওয়াইফ, হতে পারে সার্ভিস, যে যেই পেশায় থাকেন না কেন, ওই পেশা ঠিক রেখে অ্যাক্সিডেন্ট হওয়াটা কি বাড়তি ইনকাম করা যায়? ভাই হতে পারে এই বাড়তি ইনকামটা একদিন আপনার ক্যারিয়ার হয়ে যাবে। ইয়েস আর নো? ইয়েস আর নো? আপনার ইনকাম বাড়াই দিন। কি বাড়াই দিন? তাইলে আমার অভাব থাকবে না। ইয়েস আর নো? এই জন্য বলি যে বুঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়, যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। দেখেন আমার টিমে আপন দুই ভাই কোম্পানিতে ছিল, এই সে ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, এই সে আব্দুল্লাহ ফরহাদ। সে একটা জব করতো 35,000 টাকা সালে, চাকরিটা ছেড়ে দিয়ে সেখানে কাজ শুরু করছে জিএম হয়েছে। এবং তার আপন ছোট ভাই সে একটা জব করতো, আগে চাকরি ছাড়াই নিয়ে এসে সে কি করছে এখন জিএম। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আগামী অক্টোবর মাসে এই লোকটা স্টার হতে যাচ্ছে। দুই মাস পর ইঞ্জিনিয়ার আব্দুল কাদের স্টার হতে যাচ্ছে। বলেন বড় ভাই ছোট ভাইকে নিয়ে সে কি ভুল করছে? আজকে সে ইনকাম করে 1 লাখ, সে ইনকাম করে 1 লাখ। ভুল করছে? ভুল করছে ভাই? ভুল করে নাই। আর আমরা জন করার পরে মনে মনে বলি দিছি কত 7,500, কোন মতন যে তুলতে পারি এর আগে আর এর আগে আসবো কি আসবো না, তাহলে 7,500 টাকা জোরে আছে, কোন মতন কাটিং কুটিং করে তুলতে পারি। আল্লাহ হাফেজ। তোয়ো ভাই ফোন নাম্বার ব্লক ব্লক ব্লক। বুঝেন আমাদের চিন্তা ভাবনা কি, আমাদের দৃষ্টিভঙ্গি কি। আর সে আপন ছোট ভাইকে নিয়ে ব্যবসা শুরু করছে। আপন দুই বোন এই কোম্পানিতে সফল, ফার্স্ট লেডি স্টার খায়রুন্নেসা শিলা, সেও আমার টিমে আছে। ছোট বোন প্রথম বিজনেস শুরু করে, এরপরে বড় বোনকে নিয়ে আসে। আজকে বড় বোন ইনকাম করে 1 লাখ, আর খায়রুন্নেসা শিলা চলে গেছে 4,80,000 টাকা ইনকাম বসেছে। কি মনে হয় বড় বোনকে নিয়ে এসে ভুল করছে? ভুল করছে? কষ্টটা আমার একটা জায়গা, এই যে আমাদের আপুর আসা, অনেকগুলো আপু এখানে বসে আছে না, এরকম আপুরা ঢাকাও আসা আসা ঢাকাতে বিজনেস করে না, আবার অনেক সময় আউট স্টেশন থেকে ঢাকা দেয়। তো কখনো আমার চেম্বারে গিয়ে যদি আমারে পায়, তাই সে বলে সাহেব ভাই একটু সময় দিবেন, তখন সময় থাকলে বলে আপনি বসেন। তো বসে জানেন প্রথম প্রশ্নটা কি করে, কয় সাহেব ভাই বিজনেসটা খুব ভালো লাগে করতে, খুবই চমৎকার একটা বিজনেস, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? কয় অ্যাক্সিডেন্ট বলে কাজ করে নাকি বিয়ে হইব। আমি মনে মনে বলি কে আমরা কি নাই। ভাই আমাদের পরিবারের লোক বাইরে যাওয়ার দরকার আছে? এত সুন্দর করে বুঝাইতেছি বাইরে যাওয়া লাগে। ওই সময় আপুর বলছিলাম, আপু 2টা বছর অপেক্ষা করতে পারবেন না, বিয়ে না করলে কি কয় না একটু কষ্ট। আমি তো তার একটু অপেক্ষা করেন, 2 বছর আপনি নিশ্চিত দিয়ে যদি স্টার হয়ে যাবেন। আমি 23 মাসে স্টার হয়েছি। কয় মাসে? আমি তো আপনার স্টার হওয়ার দরকার নাই 2 বছরে ভাই, আপনি 2 বছর তো জিএম হইতে পারবেন। ইয়েস আর নো? জিএম হলো তো মাশাআল্লাহ আপনার ইনকাম 1 লাখ টাকা মিনিমাম। ইয়েস আর নো? আর একটু ভালো মানের জিএম হইতে বললে তাহলে 2 লাখ ছাড়াই। ইয়েস আর নো? তো একটা আপু 2 লাখ টাকা ইনকাম করবো বা 1 লাখ টাকা ইনকাম করবো 2 বছর পরে, বলেন তো বাংলাদেশে কি এনাফ না ভাই? এনাফ কি না? তো আমি আপুরে বলছিলাম আপু 2টা বছর অপেক্ষা করতে পারবেন না, 2 বছর আপনি নিশ্চিত জিএম, নিশ্চিত জিএম ইনশাআল্লাহ। এবার জিএম হওয়ার পর পক্ষ দেখতে আসছে, এসে দেখলে একটা চোখ টেরা, বলবো টেরা না কেসে লক্ষ্মী টেরা। এই জন্য বললাম নারী হেসে আগ পর্যন্ত পৃথিবী ছিল বিষণ্ণ, বাগান হয়েছিল জঙ্গল, পুরুষ ছিল সন্ন্যাসী, ভাগ্য বিলম্বিত অসহায় শত নারী, স্লোগানে স্লোগানে মিছিলে মিছিলে পালিদাস নারী দিবস। নারীর পরিচয় শুধু সন্তান জন্ম দিয়ে নয়, অনেক নারী আমাদের আলোর দিশারি, স্বপ্নের আকাশচুম্বী, ভবিষ্যতে দীপ্ত পেয়ে এগিয়ে যাবে। এইসব নারীরা, এইসব নারীদের জন্য জোরে একটা করতালি হবে।
ভাই বোন এখানে সফল, এই যে খায়রুল নেতা ছিল খালেদা স্মিথ তার আপন বড় ভাই মিস্টার খলিলুর রহমান সেও ছিলেন একই ফ্যামিলি। বলেন তারা কি ভুল করছে? নিজের রক্ত ডেকে নিয়ে সে কি ভুল করছে? আর আপনারা কোন নতুন করে টাকা তাও অমিয়ার অফিসেই নাই, চিন্তা করছেন নি? মনে ধরা গেছে স্বামী স্ত্রী দুইজনে যে বিয়ে সানো ইন্টারেস্টি হয়, ইন্টারেস্টি হয়। স্যার একটু মঞ্চ দেখতেছেন স্যার এখানে আছে তো এখানে আছে বলতে অন্য কেউ বলতাম এটা আপনাদের পরিবারের লোক ভাই, তো সবাই চিনেন। না স্যার আসেন, ওয়েলকাম টু কক্সবাজারের গর্ব। ইয়েস আর নো? ইয়েস আর নো? আজকে হাজবেন্ড ওয়াইফ কত চমৎকার ভাবে আজকে এক্সিলেন্ট হলে কাজ করতেছে। ইয়েস আর নো ব্রাদার? দুজনকে জেল হয় নাই ভাই? আমি রং কথা বলছি না? কামিং স্টার এটা করোনারই হল। এবং একবারে রিসেন্টলি আরো ব্র্যান্ড নিউ দুইজন জিএম পেয়েছে, একবারে ব্র্যান্ড নিউ জিএম নবীন খান সাগর, আকলিম আক্তার আখি। তারা আমার 2 নাম্বার সেন্টারের জিএম, আমি কি বুঝাইতে পারছি? তো এই জন্য বললাম কি স্বামী স্ত্রী কি বিজনেসটা হয় ভাই? তাহলে আপনার কি করণীয় ভাই বুঝতেছেন? কেন এগুলো দেখাইতেছি বুঝতেই তো। মা এবং ছেলে দুইজনে জিএম, এদের উত্তর চক্রবর্তী দুইজনে ভাই জিএম। আজকে 1 লাখ করে 2 লাখ টাকা ইনকাম করে। বলেন কোন মা কি গর্ভধারণ, কোন সন্তান কি গর্ভধারণে মাকে ঠকাতে পারে? সে কেমন ঠকাইছে ওরে বাটপা। সেই বাটপার দাম হইছে 1 লাখ। কয় লাখ? 1 লাখ। আমার জন্য নাকি কি বলে ওই যে শাহেদ বাটপার জানে চুপ থাক, এটা দাম মাসে 4 লাখ 80। কি বাটপার হতে চান? আর ইউ বাটপার? কারা কারা বাটপার হতে চান? সবাই? আর এক হাত তুলে আমরা বাটপার, পুরো বাটপার হয়ে দিবে। এই জন্য আজকে কক্সবাজার ঘরে ঘরে বাটপার তৈরি করার জন্য আসছে। কি বাটপার তৈরি করতে পারবো না? এই বাটপার নিয়ে আব্বা আম্মা গর্ববোধ করবো। ইয়েস আর নো? পাড়া প্রতিবেশী একদিন গর্ববোধ করবো। ইয়েস আর নো? এরকম বাটপার ঘরে ঘরে তৈরি করা দরকার। ইয়েস আর নো? এই জন্য বাটপার যদি এখন আপনারা বলে আপনি খুশি হবেন না? খুশি হবেন না? না মন বেজার হবে? যদি খালি কেউ বলে ওই যে বাটপার যায় বলবেন 4 লাখ 80। ইয়েস আর নো দাদা? আমরা এই জন্য বললাম ইউ হ্যাভ টু উইন অর ইউ হ্যাভ টু ডাই। হয় জয়ী হয় নয়টা মরো। ইয়েস আর নো? ডু অর ডাই। এই জন্য আমরা এটা বলতেছি না আপনি আজ থেকে মরে যান, এটা কথা কথা। ইয়েস আর নো? মানে বলছে এটা মানে চেষ্টা এমন ভাবে করেন মরার আগে বাঁচা না, মরার আগে বাঁচার জন্য মানুষ যেভাবে চেষ্টা করে এটাকে বলা হয় ডু অর ডাই। আপনাকে মরার কথা বলে না, এটা ব্যাখ্যা বুঝতে। ইয়েস আর নো? ইয়েস আর নো? এই ব্যাখ্যাটা হচ্ছে এরকম ধরা যায় আজকে আল্লাহ না করুক এই হলের মধ্যে আগুন লাগছে, আপনারা কি আমার অনুমতি চাইবেন? শায়দ ভাই আমার অনুমতি দেন বেরোন। আরে শায়দ ভাই তো দূরের কথা, কার আগে কে বলে বলা যায় এমন আছে আমার একবার বেশ চালাতে পারে। কি এর আবার শায়দ ভাই তখন ওয়েট করছি এই লোকটা আসবে কথা শুনবো, ওই সময় শায়দ ভাইয়ের কথা বলা থাকবে। দেখবেন কার আগে কে দরজা দিয়ে বানাবেন, একজন বাড়িতে গেলে 4 জন মারাবে। নিজে আগে নিজের জান আগে বাসা, ব্যাপারটা এরকম না? এই টাকা বলা ডু অর ডাই। মরার আগে বাঁচার জন্য মানুষ যেভাবে চেষ্টা করে এটাকে বলে ডু অর ডাই। চেষ্টা এইভাবে করতে হবে 18 ঘন্টা পরিশ্রম করার পর ক্লান্ত হতে হবে, বিছানায় পড়ে যাবেন, তাও 1 ঘন্টা উঠে দাঁড়াবেন কাজ করার জন্য, তারাই জীবনে সফল। এটা
এটাকে বলা হয় you have to win or you have to die, do or die মেন্টালিটিটা এরকম হতে হবে সফল হতে গেলে। এরকমই হয়েছে যারা পৃথিবীতে সফল হয়েছে। পৃথিবীতে এমন কোন প্রতিভাবান নেই যাকে একবারও পাগলামি স্পর্শ করে নাই। প্রত্যেকটা ব্যক্তি পাগল ছিল, সফলতার জন্য পাগল। এজন্য শাহরুখ খান বলছে সফলতার জন্য পাগল হতে হয়। আপনার একটা পাগলামি দরকার সফলতার জন্য। কি দরকার? এটা পাগলামি রাখবে। হ্যালো ব্রাদার, এই জন্য বললাম আপনার সামনে যখন দুটি দরজা খোলা রাখবে, একটা সাকসেসের দরজা, একটা ফেলিওরের দরজা, আপনি কোনটা খুঁজে নেবেন? এই জন্য বললাম আপনার সামনে যখন দুটি দরজা খোলা থাকবে, যে কোনো মূল্যে আপনি সাকসেসের দরজায় কিন্তু বেছে নেবেন। ওই সময় আপনার সামনে পাহাড় হয়ে দাঁড়ালো, আপনি পাহাড়ের বুক চিরে পাহাড় ভেঙে বেরিয়ে যাবেন। কারণ প্রত্যেকটা মানুষ ডু অর ডাই সিচুয়েশনে পড়লে যে কোনো মানুষের সাহসের সাথে ডুটাকে বেছে নেয়। আপনার সামনে দ্বিতীয় কোনো চয়েস নেই। ইটস ডু অর ডাই ব্রাদার। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? গোল একটাই তৈরি করুন, পাঁচটা নয়। আর এই লক্ষ্যকে পূরণ করার জন্য নিজেকে উৎসর্গ করে দেন। আর এই কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে আপনার স্টার হতে হবে। কি হতে হবে? কি স্টার হতে চাই? স্টার হতে চাই? আরে কক্সবাজারবাসী ইয়েস বলে বলার মতো পাবেন, নাইলে বলার দরকার নাই। আমরা কি স্টার হতে চাই? এই জন্য বললাম তাহলে আসেন, তাহলে আমি বলবো হেলো নেমে পড়েন আসল যুদ্ধে, নেমে পড়েন স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। জ্বলে উঠুন অঙ্গারের মতো, চাপিয়ে পড়েন সিংহের মতো, ছুটতে থাকেন চিতাবাঘের মতো, আর থামা বসান রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। এই খাবার অবস্থা করলে জীবনে সফল হতে গেলে যারা খাবার বসাইছে তারা কিন্তু আজকে স্টার হইছে। এই খাবার বসাইছিল আতল করিম বাবু, এই খাবার বসাইছিল এমএস চৌধুরী, এই খাবার বসাইছিল কাজী শাহরুখ নোবেল, এই খাবার সাহিত্য বসাইছে। জীবনের সফলতা এইভাবে চাইতে হয়, এমনি এমনি মানুষ সফল হয় না। সাহেব পাই খাওয়াই তো বসাইতে যাই, কিন্তু মানুষ হয়তো সমালোচনা করবে। আরে ভাই, মানুষ তো কত সমালোচনা করবে। পৃথিবীতে এমন একটা ব্যক্তি দেখান যে সফলতার পথে সমালোচনা হয়নি। আরে ভাই, অ্যাক্সিডেন্ট হল বাদ দেন, এই কোম্পানির বয়স আর কত? বুড়ো বুড়ি এক জবরদস্ত পৃথিবীতে যারা কি সফল হইতে গেলে সমালোচনার সম্মুখীন হয়েছে। এই টমাস আলভা এডিসন এই লাইটটা আবিষ্কার করতে গিয়ে উনি 999 বার ব্যর্থ হয়েছে। 1000 বার ট্রাই করার পরে উনি সফল হয়েছে, এই পৃথিবী আলোকিত হয়েছে। কিন্তু এই স্বপ্নের কথা যখন মানুষের সাথে বলছে, অনেকে বলছে টমাস আলভা এডিসন রে পৃথিবী আলোকিত করবে, পাগল হয়ে গেছে। সে বলে পৃথিবী আলোকিত করবে, শুধু সাপ দিলে পৃথিবী আলোকিত হয়েছে। এটার জন্য 999 বার ট্রাই করার পর ব্যর্থ হয়েছে। 1000 বার ট্রাই করার পর উনি সফল হয়েছে, এই পৃথিবী আলোকিত হয়েছে। আপনি সুইচে একটা চাপ দেন, সহজে চলে। এটা সহজ জিনিস না রে ভাই, এটা সহজ জিনিস না। এটা 1000 বার ট্রাই করে উনি এই পর্যায়ে নিয়ে আসছে। তো সাংবাদিকরা প্রশ্ন করছিল, আপনি এত ধৈর্য রাখছেন কিভাবে? সে শুধু একটা কথাই বলছিলেন, আমি জানি এটা শুধু 1000 বার ট্রাই করলেই হয়। সমালোচনা সম্পর্কে কম হয় নাই, সমালোচনা আপনার হবেই। আমার এক চাচা আছে, আমাকে জানেন কি বলছে, শেষ পর্যন্ত তুমিও। আমি কি করছি, মানে তুমি এই কোম্পানিতে, এটা কি তোমার সাথে যা? আমি কি যেটা যা এটাই দেন? কয় আমেরিকায় মসজিদের কিছু তোমার বই থেকে সে মসজিদের খিচুড়ি খায়, আমাকেও মসজিদের খিচুড়ি খাওয়াইতে চায়। তা আমি তো কাঙ্গালি বসে অভ্যস্ত না। আপনারা কানা কানা কাঙ্গালি বসে অভ্যস্ত, আমরা কেউ না। তো ভাই, এই সব লোকের কথা শুনে লাভ আছে ভাই? আমি না খাই থাকলে তো আমার মুখে কেউ খাবার তুলে দিবে না, দিবে দিবে না, শুনে লাভ কি ভাই? আমরা এটা কবিতা তো এরকম পড়ছি, করিতে পারি না কোনো কাজ সদা ভয় সদারাজ, সংশয় সংকল্প সদা নয়, পাঁচ লোকে কিছু বলে। এই কারণে আমরা অনেক কিছু করতে পারি। এই কবিতাটা কি আমাদের জন্য তৈরি হয়েছে? ব্যাপারটা কি তাই? সবার জন্য ভাই তৈরি হয়েছে। ওই সময় বাংলাদেশের নেটওয়ার্ক এর কোনো জন্ম হয়েছিল না, অস্তিত্ব হয়েছিল না। এর আগের কবিতা ভাই, পাঁচে লোকে কিছু বলে, এটা অনেক আগে আমরা বলছি। ইয়েস আর নো? ইয়েস আর নো? আপনি পাঁচে লোকে কিছু বলবে, আপনি সফল হতে গেলে এই স্বাভাবিক। ইয়েস আর নো ব্রাদার? তাহলে এই সব লোকের কথা আপনার শোনা দরকার আছে। দেখেন, শুক্রবার দিন ছুটির দিন,
হাজবেন্ড বাসায়, তো ওদিকে আবার কাজের বউ আসে নাই, বাসার মধ্যে অনেকগুলা কাপড় জমে আসে, কাজের বউ আসে না, এগুলো ওয়াশ করবো কি? ওয়াইফ বলতে দেখো আজকে যেহেতু কাজের বউ আসে নাই তুমি ওয়াশ করে দাও। হাজবেন্ড বলতে বলো কি, আমার একটা পার্সোনালিটি আছে না, আমি কাপড় ওয়াশ করে দেবো, এটা কেমনে হয়? চুপচাপ কর, কোনো কথা বলো। হাজবেন্ড বলতে তুমি এইভাবে কথা বলো, আমার অর্ডার করতেছে কেন? এইটা নিয়ে হাজবেন্ড ওয়াইফের মধ্যে এমন ঝগড়া শুরু হয়েছে, শেষ পর্যন্ত হাজবেন্ড বিরক্ত হয়ে বলতে শোনো আজকে আজকে একটা করবো, তোমার একদিন আমার যে কদিন লাগে, আমি এখন উকিলের বাসায় যাচ্ছি। কয়ে যাও। এবার উকিলের বাসায় গিয়ে সাথে সাথে নিজের বাসায় চলে আসছে, আসে কাপড় ওয়াশ করা শুরু করে দিচ্ছে। ওয়াইফ বলে কি ব্যাপার, উকিলের বাসায় যাওয়ার আগে গেছিলাম, গিয়া দেখি উকিল বাসন মাজে। বলেন এই ধরনের পরামর্শ দরকার আছে? আরে আপনি 4,80,000 টাকা এই কোম্পানি ইনকাম করবেন, আপনি যার পরামর্শ আনতে যাইতেছেন সে তো 20,000 ইনকাম করে, তো সে আপনাকে পরামর্শ দিতে পারবে? পারবে ভাই? তো আপনি কার পরামর্শ আনতে যাইতেছেন আমি তো বুঝলাম না ভাই। আপনি যে অপরচুনিটির সুযোগ পাইছেন এটা তো সে পায় নাই, সে বুঝবো কিভাবে? 24 তলা বিল্ডিং এ যে বাস থেকে উঠা যায়। আমার দাদারে যদি ঢাকা শহর নিয়ে আসতাম, এনে বলতাম দাদা এটা কয়তলা বিল্ডিং? 24 তলা। আমি বলবো যে এটা 5 মিনিট উঠা যায়, আমার দাদা বিশ্বাস করবে? করবে না। উঠা যায় কিনা বলেন? কার মাধ্যমে উঠা যায়? লিফটের মাধ্যমে। তো লিফট তো সে কখনো দেখে নাই, সে কিভাবে বিশ্বাস করবে ভাই? তো ভাই আমরা এই লিফট পাইছি যার জন্য আমাদের দ্বারা সম্ভব। ইয়েস আর Yes! তো প্রশ্ন হচ্ছে হলো ব্রাদার, এই সমালোচনা কি কখনো কানে নেবেন? নেবেন না? উচিত? কখনো উচিত না। এই জন্য সমালোচনাকে সব সময় দূরে রাখেন। আপনার গন্তব্যে আপনার যেতে হবে। আপনার গন্তব্য কি? আপনারই যেতে হবে। কারণ এই বাঙালি বাস দেওয়া ছাড়া কিছুই শেখায়, তাই তো বড় ওর মধ্যে বাস দিয়া নাম দিছে আইসক্রিম। একজন আরেকজনের মঙ্গল আমরা কেন জানি চাইতে পারি? কি পারি না? চাইতে পারি। চাইতে গেলে শুধু বাধা বাধা আর বাধা। এই জন্য তো বাংলাদেশের জাতীয় খেলার নাম হচ্ছে হাডুডু। একজন তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে বাকিরা সব পায়ে ধরে টেনে আশ্রয় নিছে না। তো ভাই আপনি লক্ষ্যে পৌঁছাতে গেলে বাকিরা টেনে আশ্রয় নিছে না হইব। কারণ কেন? একজন আরেকজনের মঙ্গল আমরা চাই। দেখেন এক ভিক্ষুক 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু সে ভিক্ষা করে। আল্লাহর কাছে বলতে হে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো আমি কেন ভিক্ষা করি? তুমি আমার কোটিপতি বানাইতে পারো না, লাখপতি বানাইতে পারো না। আল্লাহ তাকে একটি শর্ত দেখাইলে তোর আমি লাখপতি ঠিকই বানাবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তুই আমার কাছে যা চাবি প্রতিবেশী তা ডাবল দিবি। কই কিরকম? কই তুই আমার কাছে 10 তলা বিল্ডিং চাইলে তোর 10 তলা ঠিকই উঠবে, প্রতিবেশী যা আছে সব 20 তলা হইবে। তুই আমার কাছে 10 কোটি টাকা চাইলে প্রতিবেশীর 20 কোটি টাকা হইবে। তুই রাজি? কই আমি রাজি। এইবার তার আলাউদ্দিনের একটা জাদু ছাড়া একটা হয়েছে, সে ফজর নামাজ পড়া আলাউদ্দিনের জাদু ছাড়া নিয়ে ঘষা মারতো, মার না কেন? প্রতিবেশী তার ডাবল দিবে। প্রতিদিন এরকম করে। একদিন তার ওয়াইফ ঘটনা দেখতে পায়, তার অবর্তমানে সে চলে যায় আবার ভিক্ষায়, তাও হ্যাঁ ঘষা মারা। কিসে চলে যায়? ভিক্ষা করতে। একদিন তার অবর্তমানে তার ওয়াইফ নিচে জাদু ছাড়া নিয়ে মারছে, এক ঘষা আসছে দৈত্য, বল তুই কি চাস? আমি 10 তলা বিল্ডিং চাই। এখন তার বস্তিতে 10 তলা উঠে গেছে, আশেপাশে যা আছে সব 20 তলা হয়ে গেছে। ভিক্ষুক তো সন্ধ্যাবেলা তার বাড়ি খুঁজে পায় না। আমার বাড়ি গেল মাঝখানে দেখে 10 তলা বিল্ডিং, আশেপাশে যা আছে সব 20 তলা। ভিক্ষুকটা এখন বুঝে বলছে জরিনা ছাড়াতে ঘটনা কি ঘটানি? জরিনা থাকতে পারবে কি? ওই জরিনা তুমি কই? এবার সে বেরিয়েছে, কি ব্যাপার তুমি কেমনে করলা? তুমি কি করলা? তো কি করছি? আমার বাড়ি 10 তলা, আশেপাশে সব 20 তলা। কয় সমস্যা কি? আমরা বস্তি থেকে 10 তলা বাড়ি ঢুকে আছি। এখন তো ভিক্ষুক তার ওয়াইফে কিছু কইতেও পারে না, সইতেও পারে না, খালি জলে আর জলে। জিদ্দে নিচে জাদু ছাড়া মারছে, কষা দৈত্য আসছে, বল তুই আমার কি চাস? কই তুমি আমার একটা সুগন্ধ বেরা দাও। তাহলে পাশের বাড়ি কটা সুগন্ধি? আমরা এসে এই বাঙালি নিজের ক্ষতি করে হলো আরেকজনের ক্ষতি করে দিয়েছে। আর নেটওয়ার্ক মার্কেটিং বা এক্সিলেন্ট ওয়ার্ক বলে অন্যের ভালো না চাইলে নিজের ভালো হয় না। কি বিজনেস কি হবে? হবে হবে খেলা কি হবে? আসি আমরা। এই জন্য বললাম
ব্রাদার, আসেন এই কবিতাটা মডেল রূপ আমরা এক্সিলেন্ট ওয়ার্ডে নেটওয়ার্কার এইভাবে দিছি। করিতে পারে যে কোনো কাজ, নাহি ভয় নাহি লাজ, সংশয় সংকল্প নাহি করে, পাছে লোকে যাই যাই বলে, আমাদের স্টার হইতে। আমরা কি স্টার হতে চাই? স্টার হতে চাই, কিন্তু একটা জায়গায় সমস্যা, আমি কি পারবো? আয়নার সামনে দাঁড়ায় তো এই চেয়ারে কি স্টার হওয়া যায়? বলেন চেহারা দেখে মানুষের সফলতা আসে ভাই? অনেকে আমি কালো, আরেকটাকে ফর্সা, আরেকটাকে চিকন চাকা, আরেকটাকে আমি মোটা, আরেকটাকে লম্বা, আরেকটাকে বেটা, আরেকটাকে কি ব্যাটে। বলেন এগুলো দিয়ে সফলতা আসে? আসে ভাই সফলতা? ভাই সাইজ দিয়ে কখনো সফলতা আসে? আরে ভাই স্বাস্থ্য দিয়ে যে মানুষের সফলতা আসতো, তাহলে বাংলাদেশের প্রেসিডেন্ট হইতো জাব্বু। সে কি প্রেসিডেন্ট? আচ্ছা বলেন তো, আমাদের যে 20 জন স্টার আছে সবার সাইজ কি এক? কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন, কেউ কালো, কেউ ফর্সা। ইয়েস আর নো? গিয়ে দেখেন তো সবাই এক সাইজের কিনা। কেন নিজের প্রতি নিজের ডাউট যে আমাকে দিয়ে হবে না? শুধু একটা সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে দিয়ে হবে। আপনাকে দিয়ে কি হবে? আমি জানি আমি কালো, তো আমি একই ইউনিফর্ম পরে স্কুলে যেতাম, আমি সেম টাকা দিয়ে কলেজে রেজিস্ট্রেশন করি, আমাকে 1 টাকাও বেশি দিতে হয়নি। আমার যতক্ষণ পর্যন্ত ওয়ার্কিং আওয়ার থাকে আমি ততক্ষণ পর্যন্ত কাজ করি, আমার 1 ঘন্টা অফিসে বেশি কাজ করতে হয় না। তো আমার গায়ের রং নিয়ে যদি কারো সমস্যা থেকেই থাকে, সেটা আপনার চোখে, আমার নিজের চোখে নয়। আমি জানি আমি একটু বেটে, তো আপনি নিশ্চয় আপনি আমাকে এটা বলবেন না যে মরদ থাকলে হাই জাম্পে মেডেল এনে দেখা। আমি আপনার সাথে তর্কে যাব কেন? আমি জানি লম্বা হলে আকাশ ছোঁয়া যায় না। তো আমার পেটে হওয়া নিয়ে যদি কারো সমস্যা থেকেই থাকে, সেটা আপনার চোখে, আমার চোখে নয়। আমি জানি আমি একটু মোটা, খেতে ভালোবাসি বলে হয়তো আমার জন্য 2 প্লেট বরাদ্দ থাকতেই পারে। তার মানে এই নয় যে আমার ডাবল ভাড়া দিয়ে অটো রিক্সাতে চড়তে হয় না। তো আমার মোটা হওয়া নিয়ে যদি কারো সমস্যা থেকেই থাকে, সেটা আপনার চোখে, আমার চোখে নয়। আমি জানি আমি কথা বলতে গেলে কথা একটু জড়িয়ে যায়, যাকে শুদ্ধ ভাষায় বলে তোতলামি। তো আমি একবার বললে আপনি না বুঝলে আমি দ্বিতীয়বার বলার চেষ্টা করি, দ্বিতীয়বার না বললে তৃতীয়বার বলার চেষ্টা করি। তো আমার তোতলামি যদি কারো সমস্যা থেকেই থাকে, সেটা আপনার চোখে, আমার চোখে নয়। তো আমি ব্যাটে হলে লিলিপুর, লম্বা হলে তাল গাছ, মোটা হলে হাতি, শুকনো হলে শুটকি মাছ, আর কালো হলে কয়লা। হেলো ব্রাদার, সেটা তো আপনার চোখে, আমার চোখে নয়। এইগুলা দিয়ে মানুষের সফলতা না, এইগুলা দিয়ে মানুষের সফলতা আসে না রে ভাই। সফলতা আসে এইটা দিয়ে, শুধু সিদ্ধান্ত নেন। One decision can change your future. একটা সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। ওই সিদ্ধান্তটা নিয়েছিলাম দেখে আজকে লাক্সারিয়াস জীবন যাপন করতেছি এই এক্সেলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে। ইয়েস আর নো ব্রাদার? আর যদি আপনি সিদ্ধান্ত না নিতে পারেন, এর ভোগান্তি আপনার নেক্সট জেনারেশন পাবে। এই মেয়েটার মতো শিক্ষার আলো নাকি ঘরে ঘরে চলবে, আমাদের গণনায় সে কথা কি বলবে। এই তাসলিম আফরোজা, যার বাড়ি হচ্ছে লালমনিরহাট, একজন দরিদ্র কৃষকের মেয়ে, বর্তমানে ঢাকা ভার্সিটিতে পড়ে। তার ভরণ পোষণ দেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এরকম একটা প্রোগ্রামের মধ্যে থেকে অনুভূতি শেয়ার করে দিয়েছিল, তোমার অনুভূতি শেয়ার করো। সে কাঁদতে কাঁদতে বলতেছিল, স্যার সকল জিপিএফ এর মূল্য এক হতে পারে না। আমি তাসলিমা আফরোজা, আমার বাড়ি লালমনিরহাট, শীতকালে যেখানে 5 ডিগ্রি তাপমাত্রা থাকে, মানুষ বরফ হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু স্যার আমার শীতের একটা জামা নাই। সকল জিপিএফ এর মূল্য এক হতে পারে না। স্যার আমাদের একটা মাত্র সনের ঘর, বৃষ্টি হলে সনের ঘর দিয়ে টপ টপ করে বৃষ্টি পড়ে, মাটির ফ্লোরটা মেঝেটা কাদা দিয়ে ভরে যায়। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না থামে, যতক্ষণ পর্যন্ত ফ্লোরটা না শুকায়, ততক্ষণ পর্যন্ত আমরা ঘুমাতে যেতে পারি না। তার সকল জিপিএফ এর মূল্য এক হতে পারে না। সে আরো বলতেছিল, স্যার আমার একটা মাত্র স্কুল ড্রেস, এই ড্রেসটা পরে আমার স্কুলে যেতে হয়। স্কুল থেকে এসে বিকেল বেলা এই ড্রেসটা ওয়াশ করে লাকড়ির চুলার উপরে দাঁড়িয়ে থাকতে হয়। যতক্ষণ পর্যন্ত এই ড্রেসটা না শুকায়, ততক্ষণ পর্যন্ত কেরোসিনের কুপি দিয়া পড়তে যেতে পারে না। তার সকল জিপিএফ এর মূল্য এক হতে পারে না।
স্যার সকালে আপনার সন্তান কি খেয়ে স্কুলে যাবে আগের থেকে সুপরিকল্পিত প্ল্যান থাকে। সে কি হরলিক্স খাবে, না দুধ খাবে, না নুডলস খাবে, না রোজ খাবে, না পোলাও খাবে, খাবার নিয়ে তার পিছনে পিছনে ঘুরেন। তাকে জোর করে খাওয়াতে চান, সে খেতে চায় না। আর আমি তসলিমা আপুরা সকালে কি খেয়ে স্কুলে যাব আমি জানি না, হয়তো আমার জন্য ওয়েট করতেছে একটা কাঁচা মরিচ আর এক প্লেট পান্তা ভাত। সকল জিপিএ ভাইয়ের মূল্য এক হতে পারে না। তো বলেন আপনি কি চান আপনার সন্তান এরকম অনুভূতি শেয়ার করবে স্টেজে উঠে? নো নো। কারণ দান দক্ষিণার এই সমাজে বড় হোক জানাবে ওই সময় সন্তান আপনার পরিচয় দিতে লজ্জা বোধ করবে। ডিজিটাল যুগ ভাই, দেখবো তার বান্ধবী যায় গাড়ি দিয়া আর আপনার সন্তান যায় হেঁটে হেঁটে স্কুলে। তখন ওই সন্তান আপনার লজ্জা বোধ করবে পরিচয় দিতে, লজ্জা বোধ করবো। শপিং মলে শপিং করতে গেছেন, আপনার সন্তান বলবে আব্বু ওইটা দেখো এইটা, আপনি বলবেন এটা ভালো না, এটা রং চলে যাবে, নষ্ট হয়ে যাবে। তুমি আব্বু এইটা দেখো এইটা। আপনার ওয়াইফ বলবে দেখো ওইটা দেখো ওইটা, আপনি বলবেন এটা ভালো না, রং নষ্ট হয়ে যাবে, জ্বলে যাবে, এ হবে সেই হবে, তুমি এইটা দেখো এইটা। আপনি ওই দিন অনুভূতি বুঝবেন যখন আম্মাকে ঈদের সময়টা শাড়ি দিতে পারবেন না। আপনি ওই দিন অনুভূতি বুঝবেন যখন আপনার পছন্দের শাড়িটা আপনার আম্মাকে দিতে পারবেন না। এটার জন্য ভাই আপনি ওই দিন টাকার অনুভূতি বুঝবেন যখন সন্তান একটা জিনিস চাইবে আপনি দিতে পারবেন না, সেদিন বুঝবেন না। আমি আশা করি না এরকম সন্তান আপনাদের ঘরে গেলে হবে ভাই। এরকম সন্তান আসুক পৃথিবীতে, তারা থাকবে দুধে ভাতে ইয়াসান। এরা আপনার কর্মফলের কারণে তারা দুধে ভাতে থাকবে। সিদ্ধান্ত কার নিতে হবে ভাই? কার নিতে হবে? আপনার নিতে হবে। এই জন্য আপনার সন্তানের ভবিষ্যতের জন্য হলো আপনার ভাই সফল হইতে হবে। কি হইতে হবে? আপনার সফল হলে আপনার সন্তান আরো ভালো জায়গায় থাকবে, ভালো অনেক কিছু ভোগ করবে। আর আপনি যদি ব্যর্থ জীবন তৈরি করেন তাহলে আপনার সন্তানের জীবনের সফল হইতে অনেক কষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য এটার জন্য টাকা দরকার হয়। কি দরকার? টাকা দিয়ে কথা বলে সাফল্য কি টাকা অঙ্কে নির্ধারিত হয়? লাশের দেখি টাকা কথা বলে কিনা। টাকা ছাড়া কোনো কিছু হচ্ছে না, টাকা ছাড়া সবই ফাঁকা। সর্বত্র দেখবেন টাকা চাই, টাকা চাই, টাকা ছাড়া কিছুই নাই। দুনিয়ার অর্থের যে আকাঙ্ক্ষার আর কোনো বস্তু দেখতে পাবেন না। আপনি হয়তো বলবেন টাকার চেয়ে ভালোবাসা বড়, সেটা ঠিক, কিন্তু টাকা থাকলে ভালোবাসা মিষ্টি লাগে, টাকার অভাবে ভালোবাসা তেতো লাগে, টাকার অভাবে ভালোবাসা নষ্ট হয়ে যায়। আপনি ভোরবেলা চা খাবেন, যে চা কিন্তু টাকা লাগে। আপনি ধর্ম সেবা করবেন, তাতেও টাকা লাগে। আপনি গাড়িতে চড়ে চাকরি স্থলে যাবেন, তাতেও টাকা যায়। কেবলমাত্র টাকা লাগে না বাইরের মুক্ত বাতাসে আর সূর্যের আলোতে, কিন্তু বাড়ির ভেতরে আলো কিংবা বাতাসে তো টাকা লাগে। জগতে এমন কোন কাজ নেই যা টাকা ছাড়া সম্ভব। টাকা যে কি পদার্থ আপনি অনাহারে থাকলে বুঝতে পারবেন। শুধু বিপদের সময় বন্ধুর কাছে ৫,০০০ টাকা ধার চান, যখন দিবে না তখন বুঝবেন টাকার মূল্য কি। যখন আপনার সন্তানের দুধ কেনার টাকা পকেটে থাকবে না, সেদিন বুঝবেন টাকার মূল্য কি। যেদিন আপনার ওয়াইফ পছন্দের শাড়িটা কিনতে পারবে না, সেদিন বুঝবেন টাকার মূল্য কি। যেদিন আপনার মাকে বাবাকে ঈদের সময়টা ভালো জামা দিতে পারবে না, সেদিন বুঝবেন টাকার মূল্য কি। এর আগে আপনার টাকার উপলব্ধি আপনার আসবে না। এই জন্য বললাম, হাতে যদি টাকা হয় বাড়িঘর ফাঁকা হয়, বড় বড় বোর্ড সভায় ফাংশনে রাখা হয়। হাতে যদি টাকা হয় গোলশালায় থাকা হয়, ব্যাংকের হিসেবে তো মোটা টাকা রাখা হয়। হাতে যদি টাকা হয় উড়বার পাকা হয়, অনেকে কাছে এসে হুফা খালু মামা হয়। হাতে যদি টাকা হয় বুদ্ধি তো পাকা হয়। বয়স যত বেশি হোক বিয়েতে কোনো বাধা নয়। এই জন্য বললাম ব্রাদার, এই জন্য টাকা দরকার। এই জন্য বললাম which one do you dream? স্বপ্ন আপনি কোনটা দেখবেন? এরকম বাসের ঘরে বাসর ঘর করবেন না হোটেল রেডিসনে? বিয়ে কি আপনি করবেন না আপনার বাপি করবেন? তাহলে স্বপ্ন কে দিবে? কয় না আমার বাপি বিয়ে না করে। বাসের ঘর আপনার বাপের দুই স্বপ্ন দেখেন, আর নিজের স্বপ্ন দেখলে রেডিসন। কোথায়? নিজের পছন্দের জায়গায় বিয়ে করতে পারবেন, নিজের পছন্দের জায়গায় প্রোগ্রামটা করতে পারবেন। ইয়েস আর নো? আরে ভাই বিয়ে তো মানুষ একটাই করে, পরেরটা যেটা করে এটা আওয়াজ ছাড়া। কি ছাড়া? আওয়াজ ছাড়া। ব্যাপারটা এরকম না? আরে ধুমধাম করে তো মানুষ একটাই বিয়ে করে। ইয়েস আর নো? তাহলে বিয়ে তো জীবনে একটাই করে, তাহলে বিয়েটা বিয়ের মতো হয়ে দিব না? হতে হবে কিনা? ব্যাপারটা এইরকম।
এই জন্য বললাম হুইচ ওয়ান ডু ইউ ড্রিম, স্বপ্ন আপনি কোনটা দেখবেন? আপনার বাচ্চাকে এরকম প্রাইমারি স্কুলে পড়াবেন না বিজ্ঞানের মধ্যে স্কুলে পড়াবেন? এই স্বপ্ন কে দেখবে? আপনি দেখবেন। আপনার স্বপ্নের বাস্তবায়ন হবে আপনার সন্তান। ইয়েস আর নো? স্বপ্ন আপনি কোনটা দেখবেন? এরকম দৌড়ে গিয়ে বাসা উঠবেন, এই নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, না নিজের একটা প্রাইভেট কার থাকবে? আরে কত দিয়ে দৌড়ে উঠবেন ভাই বাসার মধ্যে? দৌড়াদৌড়ি বন্ধ করেন না ভাই। দৌড়ে গিয়ে বাসরেন 2 বছর, 2 বছর দৌড়াইবেন, 2 বছর পর আপনার নিজের একটা প্রাইভেট কার থাকবে। ইয়েস আর নো? প্রাইভেট কারটা নিয়ে আপনার বিল্ডিং এর নিচে ড্রাইভার অপেক্ষা করবো, আপনি লিফটে নামবেন, ড্রাইভারটা সুন্দর করে গেটটা খুলে দেব আর আপনি চাও। ইয়েস আর নো ব্রাদার? আমরা কি আসি? আমরা কি আসি? লাইফ হইছে ভাই এটা। এটার জন্য কাজ করতে হবে। 3 বেলা খাওয়ার জন্য তো ভাই পৃথিবীতে আসি না, এটা তো কুকুরও খায়। তাহলে আপনাকে আশরাফুল মাখলুকাত কেন বলছে? এই সুন্দর পৃথিবীটা যদি নাই ভোগ করতে পারেন তাহলে বেহেশতে যাওয়ার আকাঙ্ক্ষা কেমনে যাবে জাগবে ভিতরে? আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি শিক্ষা গ্রহণ করার জন্য শুধু চিন্তা শেখাও। উনিও তো আপনাকে ভ্রমণের কথা বলছে। ভ্রমণের কথা এই জন্যই বলছে, এই পৃথিবীটা দেখলে বুঝবেন বেহেশত আর কত সুন্দর হতে পারে। তখন আকাঙ্ক্ষা বাড়বে। ইয়েস আর নো? পৃথিবীটা যদি এত সুন্দর হয়, আহ আল্লাহ বেহেশত জানি কত সুন্দর। ইয়েস আর নো? তখন আকাঙ্ক্ষা বাড়বে আপনার ভাই। এই জন্য বললাম হুইচ ওয়ান ডু ইউ ড্রিম, স্বপ্ন আপনি কোনটা দেখবেন? এরকম ঘরে বসবাস করবেন না নিজের একটা বিল্ডিং থাকবে? ইয়েস আর নো? একটা ডুপ্লেক্স করতে হবে, অনেকে ট্রিপল এক্স করতে হবে, 4x করতে হবে। আপনি একটা ডুপ্লেক্সের স্বপ্ন দেখতে পারেন না? কি পারেন কিনা? পারেন না। এই জন্যই, কারণ স্বপ্ন দেখার সাহস লাগে। সবার মধ্যে সাহস নাই ভাই, সবার মধ্যে সাহস। এটা কি দেখতেছেন? নিজে দেখতেছেন কিসের মতো? স্বপ্নটা এইভাবে দেখতে হয়। দেখেন আমাদের দেশে বিভিন্ন লড়াই হয়, যেমন মোরগ লড়াই হয় না, ষাঁড় লড়াই হয় না, এরকম খেলা হয় না? এমনিতে একটা খেলা হয় বিড়াল লড়াই। তো ওই দেশে সব দেশের বিড়াল অংশগ্রহণ করছে। অন্য দেশের বিড়ালগুলো দেখতে পারে নাদুস নুদুস তাজা তাজা বিড়াল। বাংলাদেশি বিড়াল দেখতে পারে চিকুন চাকুন, মনে হয় 6 মাস খায়। এই বিড়ালটা কেমনে কেমনে মোটামুটি ফাইনাল গেছে, খেলা পড়ছে আমেরিকার বিড়ালের সাথে। মানুষ তো অবাক, এই চিকুন চাকুন বিড়াল কেমনে কেমনে ফাইনাল উঠছে। আবার খেলা পড়ছে কার সাথে? আমেরিকার বিড়ালের সাথে। আমেরিকার বিড়াল তো খেলেই ভালো। এখন যেহেতু খেলতে হবে তখন তো দুইটাই মাঠে রাখতে হবে। ইয়েস আর নো? 2 বিড়াল এরকম স্টেজে ঘুরতেছে, কে কারে কিভাবে মারতে দেবো, মানুষ করতলে দিচ্ছে। আমেরিকার বিড়াল বলতে তো ঘুরাচ্ছে সামনে, তারা খেয়ে পেলাম। আর বাংলাদেশি বিড়াল ঘুরতে তারা বলতেছে তারা কোন জায়গায় থাপ করতাম মারে, ফাঁসায় মারবো না ফিটে মারবো। এইবার ফাঁসার মধ্যে এমন একখান মারছে আমেরিকার বিড়ালটা আমার কাছে, বাপরে বাপ, দেখতে চিকুন চাকুন মাইরে তো হিট। এইবার ঘুরতে ঘুরতে গিয়ে গায়ে আমার একখান দিয়েছে, আমেরিকার বিড়াল পরাজয় বরণ করছে, বাংলাদেশি বিড়াল জয় লাভ করছে। তারা নিয়ে সবাই নাচানাচি শুরু করছে। এক ফাঁকে আমেরিকার বিড়ালের মধ্যে প্রশ্ন থাকলো, সে দেখতে চিকুন চাকুন, তার মায়ের এত হিটকে আমরা জানছি। এইবার তারা দাওয়াত দিচ্ছে, দাওয়াত আমার বাড়িতে। এবার বাংলাদেশি বিড়ালটা নিয়ে আমেরিকার বিড়াল খুব চমৎকার ভাবে খাওয়া হয়েছে, অনেক আইটেম। খাওয়ানোর পর বলতে দোস্ত তুই একটা গোপন খবর বলবি, তোর কি? তুই দেখতে চিকুন চাকুন, তোর মায়ের এত হিট, তুই কাউরে বলবি না, তোকে না বলবো। দোস্ত আমার বলতে, দোস্ত তুই আমার চিকুন চাকুন দেখলে কি? আমি কিন্তু আসলে বিড়াল না, আমি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আসলে কিন্তু আমরা রয়্যাল বেঙ্গল টাইগার। ইয়েস আর নো ব্রাদার? এই জন্য বলবো আমরা আপোষ জানি না, বর্ষতা করে অস্বীকার, ভীরু কাপুরুষ করে আমাদের সঞ্চয়, সাহসিকতা লড়তে তারাবো আমরা কালো রাত্রি, আনবো আলো আসি, উঠবো আমরা নীলাকাশের দিক। আমরা যে 22 বছরের যুবক, ইয়েস আর নো ব্রাদার? এই 22 বছরের যুবকরা 1971 সালে এই দেশ স্বাধীন করেছিল। ইনশাআল্লাহ এই 22 বছরের যুবকরা 2022 সালে ইনশাআল্লাহ নিজেকে বেকার মুক্ত করবে। ইয়েস আর নো ব্রাদার? ইয়েস আর নো ব্রাদার? আমরা কি পারবো? এই জন্য বললাম উইদাউট কারেজ ইউ ক্যান নট ডু এনিথিং। সাহস ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব না। দ্যাট ইজ কারেজ।
দেখেন কুকুরের শত্রু কি বিড়াল না? বিড়ালের শত্রু কি কুকুর না? দেখেন এতগুলা কুকুরের সামনে দিয়ে একটা বিড়াল হেঁটে যাচ্ছে, কত বড় সাহস হলে বুকের পাটা ধরে এটা সম্ভব। এই সাহস দরকার আছে না? দেখেন এই বিড়ালটা এই কুকুরদের কি বলতেছে, অল অফ ইউ আর স্টুপিড। আর এই কুকুরগুলা বিড়ালটা রেখে বলতেছে রিয়েলি ইউ আর জিনিয়াস। আসলে তো জিনিয়াস, ইয়েস আর নো ব্রাদার? আপনাদের এরকম জিনিয়াস হতে হবে, এই সাহসটা দরকার। সাহস তো নাই। কেউ জিজ্ঞাসা করে আপনি কি করবেন, কই আপনি কোথায় যাচ্ছেন, কই এই যে এদিকে যাচ্ছি, এদিকে মানে ওই নতুন একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর কয়তলা, 3 তলায়, এখানে কি হয়, শুনছি অ্যাগ্রোফুড। কিসের অ্যাগ্রোফুড? অ্যাক্সিডেন্ট ওয়াল। তা আমার বান্দায় বলে না আমি অ্যাক্সিডেন্ট ওয়াল। কেন? লজ্জা লাগে। কি লাগে? লজ্জা লাগলে কি ভাই সফল হতে পারবেন? পারবেন? বলেন এখানে কি চুরি করে ডাকাতি করে? কিসের লজ্জা ভাই? পৃথিবীতে সবচেয়ে মহৎ কাজটা আপনি করতে আসছেন, অন্যকে সফল বানায় আপনি নিজে সফল হবেন। ভাই এ তো মহৎ কাজ ভাই। ঠিক আছে, মহৎ কাজ। তা আপনার কেন লজ্জা লাগবে? সাহস আছে? ইনভাইট করার সাহস আছে? প্ল্যান শো করার সাহস আছে? ফলো দেওয়ার সাহস আছে? জন করানোর সাহস আছে? এই সাহসটা থাকতে হবে, তারা সফল হবে না। এই কারেজ ছাড়া এখানে সফল হওয়া সম্ভব না। এই সাহসটা কি থাকতে হবে। কয় সাহেব ভাই সাহস তো আছে, কিন্তু কম পানি ফুটে যাবে। আমি বলি কোম্পানি ফুটে যাবে না, অলরেডি ফুটে গেছে গোলাপ ফুল থেকে। অনেকে বলে সাহেব ভাই কোম্পানি চললে যাবে। আমি বলি ভাই কোম্পানি চললে যাবে না, অলরেডি চললে যা গেছে। কোথায়? মালয়েশিয়া, কোম্পানি চললে গেছে। 2030 সালে আরো 100 কান্ট্রিতে চললে যাবে। ইয়েস আর নো ব্রাদার? আসি আমরা? আরে ভাই কোম্পানি এত ভয় একটা কথা বলে, যে কোনো কোম্পানি বন্ধ হয় 2 টাকা। কয়টা কারণে? 2 টাকা। নাম্বার 1, ওই কোম্পানিতে লসে থাকে। পাটকে সোনালী আঁশ বলা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় জুট মিল ছিল আদমদি জুট মিল, নারায়ণগঞ্জ। সবচেয়ে বড় জুট মিল। এটা কি এখন বন্ধ না চালু? এটা কি সরকারি না বেসরকারি? সরকারি। আরে ভাই লসে থাকলে তো সরকারি প্রতিষ্ঠান বন্ধ। আমি তো ভাই বেসরকারি কোম্পানি, আমার কোম্পানি লসে থাকলে নিশ্চিত ভাই বন্ধ হবে। কি থাকলে? লসে থাকলে 1 মাস 2 মাস 1 বছর দেখতে পারে, এরপরে কোম্পানি চালাই না, ছাড় দাও। যদি কোম্পানি লসে থাকে 2 নাম্বার কারণে কোম্পানি বন্ধ হইতে পারে, যদি কোম্পানি ইলিগাল হয়। ইলিগাল হয়, অবৈধ কোম্পানি হয়। তা আমরা কি বৈধ না অবৈধ? বাংলাদেশে একটা মাত্র কোম্পানি যাদের লিগ্যাল ব্যাপার ওপেন করে দিচ্ছে, যে লিগ্যাল ডকুমেন্ট আপনাদের ফাইল করে আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। কোম্পানি কতটা স্বচ্ছতা থাকে এটাই প্রমাণ করে কোম্পানি বৈধ। ইয়েস আর নো? এই লিগ্যাল ব্যাপারটা কি কোন সচিবের হাতে করতে পারে না? অবশ্যই। সরকারের কোন আমলাদের হাতে করতে পারে না। এটা কি শুধু আপনার জন্য দিছে? ওপেন ফর অল। এবার আসেন, যদি লিগ্যাল ডকুমেন্ট আমাদের ঠিক থাকে, আমি প্রথম পয়েন্টটা বলছিলাম যদি কোম্পানি লসে থাকে তাহলে বন্ধ হবে। তাহলে আসেন কোম্পানি লসে আছে কিনা। আমাদের আছে অ্যাক্সিডেন্ট ওয়ালা এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড। অবশ্যই আপনাদের নারায়ণগঞ্জ বিসিক শিল্পনগরীতে আমাদের ইন্ডাস্ট্রি ভিজিট করতে যাবেন, নিজস্ব প্রোডাকশনের নিজস্ব ইন্ডাস্ট্রি। ইয়েস আর নো? ইয়েস আর নো? যারা ভিজিট করে আসে তাদের কাছ থেকে ব্রিফিংটা শুনে নিন। আমাদের আছে অ্যাক্সিডেন্ট রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার। অলরেডি 64 ডিস্ট্রিক্টে প্রায় 30টার মতো জায়গায় আমাদের এরকম ট্রেনিং সেন্টার হয়ে গেছে, যেখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। ইনশাআল্লাহ 2022 সালে বাকিগুলো ফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য বললাম আমাদের আছে ম্যান ফর ম্যান ফাউন্ডেশন। দুস্থ অসহায়দের জন্য এখান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। যারা সেলস অফিসার হওয়ার পরে স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হোক, এখান থেকে 1 লাখ টাকা তার ফ্যামিলিকে দেওয়া হয়। ইয়েস আর নো?
আমাদের কাছে টাস্ক ক্রিয়েশন লিমিটেড ট্রাভেল এজেন্সি টিকেট বুকিং এখান থেকে দিতে পারেন, যে কোনো দেশের টিকেট বুকিং। ভিসা প্রসেসিং এর কিছু কিছু ক্ষেত্রে করা হচ্ছে এখন। আছে টাস্ক এক্সক্লুসিভ আমাদের, আছে রয়্যাল টাস্ক ক্যাফে জুস বার, ফিশ ফ্রাই হাউস রেস্টুরেন্ট, এটা প্রস্তাবিত এখনো হয় নাই। আমাদের টার্গেট 2022 সালের ঠিক ডিসেম্বরের দিকে আমাদের অ্যাকোয়ারিয়াম সিস্টেম একটা রেস্টুরেন্ট করা হবে। উপর দিয়ে মাছ টাছ ঘোরাঘুরি করবে, নিচে বসে সমুদ্রের তলদেশের যে ফ্লেভারটা, যে আনন্দটা উপভোগ করবেন এখানে বৈশা। Yes or no, brother? Yes. নিউম্যান ফ্যাশন গার্মেন্টস, এই নামে একটা গার্মেন্টস হবে আমাদের টার্গেট 2023 সালের দিকে মাঝামাঝিতে এই প্ল্যানটা কোম্পানি করে নিছে। এখন তো আমাদের হেলথ, বিউটি এন্ড কসমেটিক্স আইটেম নিয়ে কাজ করতেছি, এর বাইরে কিন্তু আমাদের কোনো বিক্রি হচ্ছে না। ইনশাআল্লাহ 2023 সালের জুন জুলাইয়ের দিক দিয়ে ইনশাআল্লাহ আমাদের গার্মেন্টস হতে যাচ্ছে ইনশাআল্লাহ, যেখানে উপর জামা থেকে শুরু করে নিচেরটা পর্যন্ত পাইবেন। Yes or no, brother? আমরা কি আছি? আচ্ছা, উইনিং সার্ভিস প্রোভাইডার, আমাদের নিজস্ব আইটি ফার্ম আছে, একমাত্র আইটি ফার্ম আমরা যারা নিজেদের সফটওয়্যার আমরা নিজেরা ইউজ করি। আমাদের গ্রিন অ্যাপেল হোটেল লিমিটেড, যেটা আমাদের প্রস্তাবিত প্রথম কাজটা শুরু হবে আমাদের গাজীপুর এই নামে একটা হোটেল। পুরো বাংলাদেশে আমাদের 20টা হোটেল করব, এর মধ্যে আপনাদের কক্সবাজার এই নামে একটা হোটেল। আমরা নিজস্ব ভবনে আমরা বিজনেস করি। Yes or no, brother? Yes. Yes or no, brother? Yes. আমাদের এক্সিলেন্ট ওয়াল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এন্ড রিসোর্ট, যেটা গাজীপুর আমাদের মাওনাতে হবে, প্রায় 10 একর জমির মধ্যে হবে। অলরেডি আমরা কয়েক একর করে কিনে ফেলছি, পুরো একরটা কেনার পরে আমাদের এখানে এই ইন্ডাস্ট্রির কাজ শুরু হবে ইনশাআল্লাহ। এই জন্য বললাম আমাদের আছে কি এক্সিলেন্ট ফার্মাসিউটিক্যাল এন্ড ইউনারি ল্যাবরেটরিজ লিমিটেড। অলরেডি আমরা ড্রাগ লাইসেন্স কি অলরেডি আমরা প্রস্তাবনায় আছে। Yes or no? Yes. Yes or no? এটা আমরা করে ফেলছি। অত রিসেন্টলি আমরা কি ড্রাগ লাইসেন্স হাতে পেয়ে যাব। এই জন্য বললাম হেলো ব্রাদার, তো বলেন একটা কোম্পানি যদি লসে থাকলে এগুলো করতে পারতো? করতে পারতো? কখনো সম্ভব ছিল না। এই জন্য বললাম